আপনারা দেখছেন মাস্টার উইদিন বেঙ্গলির পরিবেশনায় অনুধ্যান, প্রতি শনিবার সন্ধে 7টা থেকে লাইভ ফেসবুক চ্যানেল মাস্টার উইদিন বেঙ্গলি এবং আরও অন্যান্য প্ল্যাটফর্ম ইউটিউব পডকাস্টে লাইভ এটা পরিবেশনা হয়। আপনারা আরও মানুষের কাছে এটা শেয়ার করে দিন এবং দেখতে থাকুন আজকের অনুধ্যানের পর্ব। বন্দে পুরুষোত্তমম। নমস্কার প্রত্যেকে মাস্টার উইদিন বেঙ্গলি ফেসবুক লাইভ সেশনটিতে স্বাগত জানাই। আমি কৌশিক চক্রবর্তী। আপনারা দেখছেন মাস্টার উইদিনের পরিবেশনায় অনুধ্যান পর্ব 20। এই 20তম পর্বে আমাদের আজকের বিষয় আন্তর্জাতিক পরিমণ্ডলে শ্রী শ্রী ঠাকুরের প্রাসঙ্গিকতা। এই বিষয় নিয়ে যিনি বলবেন, আমাদের সাথে যুক্ত হবেন প্রথমবারের মতো তিনি মাস্টার উইদিনে আমাদেরকে ইষ্টভাবে ভাবিত করবেন। আমরা তার কাছ থেকে জানবো, শুনবো, শ্রী শ্রী ঠাকুরের ভাবধারা একে অপরের সাথে শেয়ার করে নেব। সেই আমাদের খুব প্রিয় প্রাণের দাদা, শ্রদ্ধেয় রানা মজুমদার দাদা। উনি যুক্ত হচ্ছেন আমেরিকার ফ্লোরিডা থেকে। উনি বর্তমানে বিভিন্ন রিসার্চের সাথে যুক্ত, তাই আমেরিকা থেকে উনি আমাদের সময় দিয়েছেন। শ্রী শ্রী ঠাকুরের প্রাসঙ্গিকতা এবং এই বিষয়টি নিয়ে আমরা জানবো, শুনবো। সেই অনুষ্ঠানে যাওয়ার পূর্বেই আমরা অনুষ্ঠানের প্রথমেই জীবন পথের সারথি, যিনি আমাদের চালক, সেই পরম পিতার পরম দয়ালের রাতুল চরণে আমি আমার সশ্রদ্ধ প্রণাম এবং যে সমস্ত গুরু ভাইরা দেখছেন তাদের প্রতি প্রত্যেককে আমার আনন্দিত জয়গুরু। ইষ্ট পরিবারের প্রতি প্রত্যেককে আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। আমাদের যে আজকের অনুষ্ঠান, সেই অনুষ্ঠান অনুধ্যান, এই অনুধ্যান পর্ব আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন মাস্টার উইদিন বেঙ্গলি ফেসবুক চ্যানেলটি থেকে। এরপরে রেকর্ডেড সেশনটি আপনারা মাস্টার উইদিন বেঙ্গলি ইউটিউব চ্যানেলটিতে সরাসরি দেখতে পারেন। তাই দেরি না করে প্রত্যেককেই যুক্ত করে নিন এবং অন্যদেরও সুযোগ করে দিন শোনার, জানার, তাদের মতামত আমাদেরকে পৌঁছে দেওয়ার। তাই চলুন আর দেরি না করে আমরা আমাদের আজকের যিনি গেস্ট, শ্রদ্ধেয় দাদা রানা মজুমদার দাদাকে ইউএসএ ফ্লোরিডা থেকে যুক্ত করে নিচ্ছি। শ্রদ্ধেয় দাদাকে মাস্টার উইদিনের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সশ্রদ্ধ জয়গুরু জানাচ্ছি। জয়গুরু। প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে প্রণতি জানাই। পূজ্যপাদ অধ্যক্ষ এবং ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেককে আমার সশ্রদ্ধ প্রণাম এবং
কৌশিক ভাইকেও আমার জয়গুরু জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাকে যুক্ত করবার জন্য মাস্টার উইদিনের আজকের এই পরিবেশনায়। এবং অবশ্যই যারা মাস্টার উইদিনের ফ্রন্টে ব্যাক এন্ডে কাজ করছেন পুরো টিমকে আমার ধন্যবাদ। শ্রী শ্রী ঠাকুরের এই যে জীবন ঘনিষ্ঠ যে বাণী অথবা তার যে আদর্শ সেটিকে বিভিন্নভাবে আমাদের মাঝে পরিবেশন করে যাওয়ার জন্য এবং যারা আজকে যুক্ত হয়েছেন বা যুক্ত হবেন, শুনছেন বা শুনবেন, সবাইকে আমার আনন্দিত জয়গুরু। শ্রদ্ধেয় দাদার অপেক্ষায় আমি ছিলাম। কিছু পূর্বেই একটি সেশনে আমরা শ্রদ্ধেয় অশোকদাকে পেয়েছিলাম। তখন অশোকদার কাছে আমার আবেদন ছিল যে আপনার আরেকজন প্রাণের মানুষ, আপনার বন্ধু রানা মজুমদার দাদাকে যেদিন পাবো সেদিন আমাদের এই অনুষ্ঠানে আরো একটা পালক যুক্ত হবে। তাই আজকে সেই দিন এসেছে। তাই প্রত্যেককে আবার অনুরোধ রাখছি, আপনারা অনুষ্ঠানটি সেই দিনের মতোই উপভোগ করবেন, আনন্দ পাবেন, তা আমি আগেই বলতে পারি। তাই শেয়ার করে দিন প্রত্যেকের কাছে এবং পৌঁছে দিন। আমাদের আজকের যে বিষয়, সেই বিষয় হলো আন্তর্জাতিক পরিমণ্ডলে শ্রী শ্রী ঠাকুরের প্রাসঙ্গিকতা। সেই পর্বে যাওয়ার আগেই আশা করি দাদার সঙ্গে আমার প্রথম আলাপ এখানে। তো সেক্ষেত্রে আমি দাদার অনেকদিনই খোঁজ খবর পাইনি। আশা করি পরমপিতার ইচ্ছায় ভালো আছেন, ওখানকার পরিবেশ কেমন আছে সে বিষয়ে যদি, আর মাস্টার উইদিনের কোন প্রোগ্রামটি আপনার ভালো লাগে সেই বিষয়ে যদি সামান্য কিছু বলেন, বা কোনো অনুষ্ঠান যদি কোনো প্রোগ্রাম বা সাজেশন যদি থাকে আমাদের জন্য। হ্যাঁ, প্রিয় পরমের অশেষ কৃপায় ভালো আছি। এবং আসলে শ্রী শ্রী ঠাকুর আমাদের যে তার যে আদর্শ, সে আদর্শ পাওয়ার পরেও আমরা যদি ভালো না থাকতে পারি, সেটা রিপ্রেজেন্ট করে যে আমরা আসলে শ্রী শ্রী ঠাকুরের আদর্শটাও সিকিভাগও পালন করছি না। কারণ সেটা কিছুটা পালন করা গেলেই কিন্তু একটি মানে আনন্দময় জীবন আমাদের থাকবার কথা। যত প্রতিকূলতা, যত সীমাবদ্ধতা বা চ্যালেঞ্জেস থাকুক, তার মধ্যে থেকে কি করে মানে সন্তোষে আনন্দে থাকতে হয় সেটির কিন্তু টেকনিক শ্রী শ্রী ঠাকুর বিভিন্নভাবে দেখিয়ে দিয়ে গেছেন এবং সেটি প্রত্যেকটি জীবনের জন্যই কিন্তু প্রাসঙ্গিক, আমরা যেই ধরনের জীবনই আমরা মানে নির্বাহ করি না কারো। আর আজকে আমাদের বিষয় সেই দাদা, আপনার কাছ থেকে আমরা সেই বিষয়ে শুনবো। আজকে আমাদের বিষয় সেই বিষয় নেই। হ্যাঁ হ্যাঁ, আমি আসলে আমাকে যখন সৌভিক ভাই বলছিল এই টপিকটির কথা, তো আমি আসলে তখনই বললাম যে হ্যাঁ, এটা নিয়ে কথা বলা যায়। পরবর্তীতে ভাবছিলাম যে এটি নিয়ে আসলে শ্রী শ্রী ঠাকুর কি কি বলেছেন বা কেমন বলেছেন, মানে ইউজুয়ালি আমাদের যে কোনো বিষয়ে আলোচনায়, যেমন শিক্ষা প্রসঙ্গে হোক, শ্রী শ্রী ঠাকুরের যজন নিয়ে হোক, যাজন নিয়ে হোক, প্রত্যেকটা বিষয়ে কিন্তু একটা পার্টিকুলার স্ট্রাকচার আছে থাকে, মানে মানে যেগুলো, যেহেতু এইসব বিষয় নিয়ে অনেক আলোচনা হয়, সো একটা স্ট্রাকচার কিন্তু এর মধ্যে দাঁড়িয়ে যায় যে আমরা কোন কোন ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। পরবর্তীতে যখন ভাবছিলাম যে আজকের আলোচ্য বিষয়টা একটু ডিফারেন্ট, এবং তখন আমি ভাবছিলাম যে এটা নিয়ে আসলে কি বলা যায়। পরে ভাবলাম যে আসলে এই ব্যাপারটি নিয়ে তো মাঝে মাঝে আমার মধ্যে কিছু চিন্তা কাজ করে। তো আমি ভাবলাম যে হ্যাঁ, আমার কিছু অনুভূতি বলা যায় শ্রী শ্রী ঠাকুরের এই বিষয়ে কি বলা, বা সেসব কতটা তুলে ধরতে পারবো জানি না, বাট আমার কিছু অনুভূতি শেয়ার করা যায় সবার সাথে, এবং সেটা হয়তো বা অন্যদেরকে উপকার হবে জানি না, কিন্তু অনেক সময় এই অনুভূতিগুলো শেয়ার করলে সেটা নিজের মধ্যে একটা অব্লিগেশন ক্রিয়েট করে, মানে নিজেকে একটা চেতনা দান করে যে মানে আমরা এই যে আশেপাশের পরিবেশ পরিস্থিতি, পার্সোনাল লাইফ, সোশ্যাল কনটেক্সট, এবং এই যে বিদেশ বিভুঁইয়ে আছি নানাবিধ যে প্রতিকূলতা বা চ্যালেঞ্জেসের মধ্যে অনেক সময় কিন্তু আমরা ডুবে যাই, হাবুডুবু খাই বা বুঁদ হয়ে থাকি, কিন্তু এগুলোর ছাড়াও, এগুলোর বাইরে গিয়েও মানে আমাদের প্রত্যেকটা জীবনের যে একটা মিনিং আছে, মানে প্রত্যেকটা জীবনের যে একটা অবজেক্টিভ আছে, টু সার্ভ দ্য আইডিওলজি, সার্ভ দ্য আইডিয়াল, সেটা কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই। সো হয়তোবা এই আলোচনাগুলোর পরিপ্রেক্ষিতে ওই মানে আমি যে বিভিন্ন পারিপার্শ্বিকতার মধ্যে বা নিজস্বতা নিয়ে যে আমি বুঁদ হয়ে রয়েছি, সেখান থেকে হয়তোবা একটু
উকি মেরে দেখা যাবে, হয়তোবা আরেকটু চেতনা পাওয়া যাবে যে শ্রী শ্রী ঠাকুরের জন্য কি কি করণীয় বা কি করছি। তো সেই দিক থেকে আসলে এই বিষয়ে আলোচনা করতে পারলে আমারই ভালো লাগবে। আর আরেকটা যে প্রশ্ন ছিল যে মাস্টার উইদিনের প্রোগ্রামগুলো মানে এটা তো কয়েক বছর ধরে মানে মানে খুব বেশি বছর হয়নি হয়তোবা মানে যে প্রোগ্রামগুলো দেখা হয় অফ বিভিন্ন মানে কখনো রিলসে কখনো হচ্ছে ঠাকুরের বাণী আকারে অথবা একটা ডিসকাশনস চলছে, সো অন এন্ড অফ দেখা হয় এবং ভালো লাগে যে মানে ব্যাপারটা এমন যে খুব মানে কি বলবো আমরা মানে দাদা খুব প্রিয় পরবের স্মৃতি সৌরভ বলে হ্যাঁ একটা হ্যাঁ সিরিজ শুরু রাইট করেছি, যেটা হ্যাঁ শ্রী হ্যাঁ শ্রী সেটাও আমি ঠাকুরের শুনেছি। ভক্তদেরকে নিয়ে। সে হ্যাঁ 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 বিষয়ে সেটাও আপনার আমি মতামত শুনেছি। জানতে চাই। হ্যাঁ এটাও খুবই আচ্ছা। চমৎকার। আমি আসলে ওই যে কিছুদিন আগেও মানে আমার কাছে তো এখানে সবগুলো বই আনা হয়নি, সো আমি মাঝে মাঝে যেটা করি সেটা হচ্ছে প্রয়োজন পড়লে যে বইটা যখন পড়তে ইচ্ছা হয় সেটা প্রিন্ট দিয়ে কয়েকটা পেজেস পড়ে নেই। সো কিছুদিন আগে আমি ভক্ত বলয় থেকে কয়েকটা পেজ প্রিন্ট দিয়ে পড়ছিলাম, তখন ভাবছিলাম যে আসলে শ্রী শ্রী ঠাকুরকে ঘিরে যারা ছিলেন তাদের সাথে যে শ্রী শ্রী ঠাকুরের ইন্টারাকশনস, সেখান থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে, অনেকগুলো লার্নিংস আছে। মানে ব্যাপারটা হচ্ছে এমন, এটা হচ্ছে একটা ট্রান্সফার। মানে যখন আমি দেখি যে যখন দেখা যাবে যে একটা মানুষ সেই কালে মেবি আমার থেকে অনেক কম রিসোর্সেস নিয়ে অনেক লিমিটেড একটা এনভায়রনমেন্টের মধ্যে থেকে শ্রী শ্রী ঠাকুরকে যে আবেগ অনুভূতি নিয়ে যে আপ্রাণতা নিয়ে ভালোবেসেছেন, তার জন্য করেছেন, সেটা দেখে কিন্তু এটা একটা ট্রান্সফার হয় যে আমার মধ্যে একটা চেতনা জেগে ওঠে যে আসলে আমরা কি করছি তাহলে। মানে আমরা এই প্রযুক্তির সময়ে আছি, এত রিসোর্সেস আমাদের আশেপাশে, এত কিছু থাকার পরেও আমরা কি সেই পরিমাণে বা তার ন্যূনতম কিছুটাও কি আমরা করতে পারছি? সো শ্রী ঠাকুরের সাথে তার যে পার্শ্বদরা ছিলেন, তার যে ভক্তরা ছিলেন, তাদের সাথে যে শ্রী শ্রী ঠাকুরের ইন্টারাকশনসটা, এটা থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে এবং এটা খুবই ভালো যে অডিও আকারে সেটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সো এটা ডেফিনেটলি এটা আমি অ্যাপ্রিসিয়েট করি এবং এটা ডেফিনেটলি মানুষ যে কোনো ভাবে কখনো হয়তো বা ট্রাভেল করছে, ঘুরছে ফিরছে, কখনো এক্সারসাইজ করছে, বিভিন্ন সময় কিন্তু সেটা সে মানুষ কিন্তু শুনতে পারে এবং সেটা ডেফিনেটলি শুনতে শুনতে ডেফিনেটলি নিজেদের মধ্যেও কিন্তু একটা ইম্পালস ক্রিয়েট করতেই পারে। সো খুবই ভালো উদ্যোগ। আমরা আর এই পর্বে দেরি করতে চাইছি না। যারা অপেক্ষা করছেন, যারা অধীর আগ্রহে আমাদের সাথে যুক্ত হয়েছেন, তাদেরকে আর অপেক্ষা না করিয়ে আমরা আমাদের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের মধ্যে যেতে চাই। শ্রদ্ধেয় দাদার কাছে অনুমতি চাইছি। আজকের যে বিষয়, সেই বিষয়ে যদি আপনি প্রস্তুত থাকেন, তো আমাদেরকে শ্রী শ্রী ঠাকুরের ভাবধারায় আজকের যে বিষয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে শ্রী শ্রী ঠাকুরের প্রাসঙ্গিকতা, সেই বিষয়ে কিছু শোনান। আমরা শুনতে চাই এবং জানতে চাই মতামত শ্রী শ্রী ঠাকুরের ভাবধারায়। দাদাকে অনুরোধ রাখছি অবশ্যই। আজকের বিষয় ধন্যবাদ। সম্পর্কে বলতে। আমি তাহলে শুরু করছি, কিছু বলবার চেষ্টা করি। আসলে যেটা শুরুতে বলছিলাম যে আজকের টপিকটার যে নেচারটা ডিফারেন্ট বাট ভেরি ইম্পর্টেন্ট, মানে খুবই প্রাসঙ্গিক। যেমন শ্রী শ্রী ঠাকুর কিন্তু তার আলোচনায়, তার কথায়, তার বিভিন্ন জায়গায় বলেছেন, মানে আমাদের মধ্যে একটা এক ধরনের প্র্যাকটিস আছে। আমরা ইউজুয়ালি যেটা দেখা যায় যে আমরা যখন শ্রী শ্রী ঠাকুরের আইডিওলজি প্র্যাকটিস করি, বলি, ভাবি, আমরা মনে করি যে শ্রী শ্রী ঠাকুর তো হিন্দুদের জন্য, বাট শ্রী শ্রী ঠাকুর তো একটা পার্টিকুলার সম্প্রদায়ের জন্য নন। তিনি যে সম্প্রদায় নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, দেশ কাল নির্বিশেষে যে প্রত্যেকটা ক্ষেত্রে প্রাসঙ্গিক, সেই ব্যাপারটা আমরা অনেক সময় অনুধাবন করতে চাই না। সেটি একই ক্ষেত্রে মানে কান্ট্রি পার্সপেক্টিভেও, যেমন আমরা শ্রী শ্রী ঠাকুর বাংলাদেশে এসেছেন, পরবর্তীতে তিনি ইন্ডিয়ায় ছিলেন। সো বাংলাদেশ ভারত কেন্দ্রিক কিন্তু শ্রী শ্রী ঠাকুরের আইডিওলজি প্রাসঙ্গিক তা কিন্তু নয়। শ্রী শ্রী ঠাকুরের আইডিওলজি কিন্তু প্রত্যেকটা দেশের জন্যই প্রাসঙ্গিক। মানে তাকে তো আমরা যুগ পুরুষোত্তম বলে থাকি, তাহলে তিনি যে যুগ পুরুষোত্তম, সেই
যুগ পুরুষোত্তম হিসেবে তিনি যে যুগে এসেছেন সে যুগে প্রত্যেকটি আঙ্গিকেই কিন্তু তার প্রাসঙ্গিকতা রয়েছে। এখন সেই প্রাসঙ্গিকতা শ্রী শ্রী ঠাকুরের বলায়, তার ভাবায়, তার করায় আছে, কিন্তু সেটিকে বহন করে নিয়ে যাওয়া, সেটিকে স্প্রেড করা, সেটিকে আসলেই মানে আমাদের যে কন্টেম্পোরারি ওয়ার্ল্ডে সেটাকে নিয়ে যাওয়ার জন্যে আমাদের নিজেদের করণীয় আছে। সেই নিজেদের করণীয়টা যদি আমরা আসলে অনুধাবন না করি এবং সেটা যদি আমরা করতে না পারি, তাহলে কিন্তু আমাদের শ্রী শ্রী ঠাকুরের আইডিওলজিটাকে আমরা যেই ওতে যে রসদ আছে, যে জীবনীয় রসদ আছে, যে লওয়াজিমা আছে, সেটাকে আমরা সবার মাঝে ছড়িয়ে দিতে পারলাম না, এবং ছড়িয়ে দিতে না পারাতে সেটি আমাদেরও ক্ষতি এবং তাদেরও ক্ষতি। কারণ আসলে এই যে ইন্টারাকশনটা, শ্রী শ্রী ঠাকুরের একটি আলোচনা প্রসঙ্গে একটি বাণী আমি দেখছিলাম, শ্রী শ্রী ঠাকুর বলছেন যে 40 জন লিডার হলে এশিয়া, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া সর্বত্র আন্দোলন সৃষ্টি করতে পারে। এবং এই যে কথাটা, সেটি ভেরি ইম্পর্টেন্ট, আমি সেটা অ্যাকসেপ্ট করলাম। কিন্তু এর পরের যে এই কথাই শ্রী শ্রী ঠাকুরের এর পরের যে সেন্টেন্সটা আছে, সেটা আমার কাছে আরো বেশি ইম্পর্টেন্ট মনে হলো। সেখানে শ্রী শ্রী ঠাকুর বলছেন যে এখানকার ঢেউ ওখানে গিয়ে লাগবে, ওখানকার ঢেউ এখানে এসে লাগবে, এবং বিশ্বময় একটা কম্পন সৃষ্টি হবে। সো আমি যেটা বলছিলাম যে এই আমরা এখন যেই ধরনের সময়ে বাস করছি, যে যুগে বাস করছি, ইনফরমেশন টেকনোলজি, এবং আমরা দেখি যে সোশ্যাল মিডিয়ার, সোশ্যাল প্ল্যাটফর্মস গুলোর যে বাড়ন্ত, আমার মনে হয় এই যে মানে এখানকার ঢেউ ওখানে গিয়ে লাগবে, ওখানকার ঢেউ এখানে এসে লাগবে, বিশ্বময় যে একটা কম্পন সৃষ্টি হবার শ্রী শ্রী ঠাকুরের এই যে থিওরি, এই থিওরিটার অনেক অনেক বেশি ইমপ্লিকেশনস আছে। সো এই ইমপ্লিকেশনসটা ভাবতে গিয়ে আমি ভাবছিলাম যে আমি তো এখানে আছি বছর 3 হয়। সো আমি বিভিন্ন পার্সপেক্টিভস, কনটেক্সট গুলো দেখে বোঝার চেষ্টা করি। সো যেটা বলছিলাম যে শ্রী শ্রী ঠাকুরের এই যে থিওরি, সেটার ইমপ্লিকেশনস আছে। এখন ইমপ্লিকেশনসটা ক্রিয়েট করবে কারা? ইমপ্লিকেশনসটা ক্রিয়েট করার দায়িত্ব আমাদের। সো অনেক সময় হয় কি, আমরা এম্পিরিক্যাল রেজাল্টস দেখে অনেক সময় খুঁজতে যায় যে শ্রী শ্রী ঠাকুরের এই মানে এই যে এটার একটা চমৎকার আমরা রেজাল্টস দেখতে পাচ্ছি, সো শ্রী শ্রী ঠাকুর কি তেমন কিছু বলেছেন? যেমন আমি দেখছিলাম যে আমরা জানি যে ইসকনের কথা। সো মানে তাদের আইডিওলজি, তারা কি প্রচার করছে, সেটার প্রাসঙ্গিকতা, প্রয়োজনীয়তা বা সেটার সিগনিফিকেন্স আমাদের জীবনে সবকিছু আমি দূরে রাখলাম। কিন্তু তাদের যে প্রসেসটা, সেই প্রসেসটা যদি দেখি, সেখানে আমার মনে হয় যে শ্রী শ্রী ঠাকুরের এই থিওরিটার একটা ইমপ্লিকেশনস অথবা একটা মানে একটা কনসিকুয়েন্স, একটা ইম্পেরিক্যাল একটা প্রমাণ আমি খুঁজে পাই। যেমন আমি দেখছিলাম যে 1966 মনে হয়, 1966 বা 67 এই নিউ ইয়র্কে ইসকন প্রতিষ্ঠিত হয়। এবং আপনারা দেখবেন যে অনেক সময় হয় কি, আমি বাংলাদেশে থাকতে দেখেছি, অনেক সময় ওখানে যখন মানে ইসকন যখন তাদের প্রোগ্রামগুলো করে, প্রচার করে, সেখানে কিন্তু জার্মানিতে কি হচ্ছে, আমেরিকাতে কি হচ্ছে, অস্ট্রেলিয়াতে কি হচ্ছে, ইউরোপের অন্যান্য কান্ট্রিজে কি হচ্ছে, সেটা কিন্তু তারা ওখানে দেখায়, ছবিতে দেখায়, ভিডিওতে দেখায়, সেটা রিপ্রেজেন্ট করে। কারণ কি জন্য করে? ওই যে মানে অন্য দেশের মানুষগুলো যে তাকে নিয়ে কাজ করছে, অথবা রাস্তায় কীর্তন করছে, অথবা প্রসাদের লাইনে দাঁড়িয়ে থেকে প্রসাদ খাচ্ছে। সো এই যে ছোটখাটো বিষয়গুলো, মানে এগুলো কিন্তু খুবই স্থূল কিছু মানে কিছু এক্সাম্পল, সেগুলো কিন্তু ওই বাংলাদেশে, ভারতে তাদের প্রচারের ক্ষেত্রে হেল্প করে। মানুষগুলো কিন্তু আরো বেশি কনভিন্সড হয়, অথবা দেখে যে বাবা, আমাদের বিষয় বাইরের মানুষগুলো এত চমৎকার ভাবে পালন করছে, তারা সেটা যে স্কেলে বা যেভাবে পালন করুক, সেটাকে তাদের লাইফে কতটা স্থান করে দিচ্ছে, সেই আলোচনাগুলো বাইরে রেখে আমি জাস্ট প্রসেসটা নিয়ে কথা বলছি। সেটা দেখে কিন্তু ওখানকার মানুষও একটা ইম্পালস খুঁজে পায়। শ্রী শ্রী ঠাকুরের এই কথা থেকে আমার ওই ধরনের একটা মানে ওই ধরনের একটা
মেসেজ আমি পাই যে যখন যদি এমন হয় যে আন্তর্জাতিক পরিমণ্ডলে শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে অনেক বিস্তর কাজ হচ্ছে, বিভিন্ন ধরনের কাজ হচ্ছে, সেটা দেখলে হয়তোবা ভারতে, বাংলাদেশে যেখানে আমরা শ্রী শ্রী ঠাকুরকে অনেক বেশি প্রচার করছি, সেখানকার মানুষ কিন্তু অন্য ধরনের একটা ইম্পালস পেতে পারে, একটা উন্মাদনা পেতে পারে, একটা মোটিভেশন খুঁজে পেতে পারে। এবং এই যে ট্রান্সফারটা, সেই ট্রান্সফার অফ নলেজ হোক, ট্রান্সফার অফ মোটিভেশন হোক, ট্রান্সফার অফ ইমপ্রেশন হোক, এই ট্রান্সফারটা কিন্তু আমরা যে বর্তমানে যুগে রয়েছি সেই যুগে আরো বেশি করে কাজ করছে, সে যুগে আরো বেশি প্রভাবিত করতে পারে আমাদের লাইফকে, আমাদের পার্সোনাল লাইফকে, আমাদের সোশ্যাল লাইফকে। সো যে কথাটা বলছিলাম, শ্রী শ্রী ঠাকুরের থিওরি দেয়া আছে, বাট সেই থিওরির ইমপ্লিকেশনসটা, সেই থিওরির এম্পেরিক্যাল রেজাল্টসটা আমাকে খুঁজে পেতে হচ্ছে অন্য কারো থেকে। কিন্তু আমরা যদি সেটা করতে পারতাম তাহলে সেটা হয়তো বা আরো বেশি, মানে সেই রেজাল্টসটা আরো বেশি ফলপ্রসূ হতে পারতো, আরো বেশি মানে স্ট্রং হয়ে দেখা দিত। সো আমি যখন ভাবি যে আন্তর্জাতিক পরিমণ্ডলে শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে কেমন কাজ হচ্ছে, সেখানে আসলে আমি যেটা দেখি, মানে দেখার জন্য আমি এখানে আছি, এখানেরটা দেখি, বাট অন্যান্য কান্ট্রিজের তো কি হচ্ছে সেটাও তো দেখা যায় সোশ্যাল মিডিয়াতে। আজকাল আমরা দেখি যে আজকে ওখানে এখানে বিভিন্ন জায়গায় শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে অধিবেশন হচ্ছে, সেটার ছবি দেখি, সেটার ভিডিও দেখি। এবং এখানেও মাঝে মাঝে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হচ্ছে, বা বিভিন্ন স্টেটে শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে আজকে অধিবেশন হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, সেটা দেখি। কিন্তু আমার যেই চিন্তাটা, অথবা যেখানে আমি ভাবি যে আসলে আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে শ্রী শ্রী ঠাকুরকে যেভাবে পরিবেশন করছি, মানে এটা কি জাস্টিস শ্রী শ্রী ঠাকুরের আইডিওলজির প্রতি? মানে আমরা সাধারণত যেটা দেখা যায় সেটা হচ্ছে ইউজুয়ালি মানে আন্তর্জাতিক পরিমণ্ডলে শ্রী শ্রী ঠাকুরের শ্রী শ্রী ঠাকুর কেন্দ্রিক অ্যাক্টিভিটিস বলতে আমি যা দেখি, মানে আমি ভুল হতে পারি, বাট আমি যা দেখি সেটা হচ্ছে, আমি প্রায় দেখি যে কিছু অধিবেশন হচ্ছে, এবং অধিবেশনগুলোতে বেশিরভাগই বাংলাদেশ, ভারতের বা এশিয়া থেকে, বা সাউথ এশিয়া থেকে, সাউথ ইস্ট এশিয়া থেকে যারা হয়তো এখানে এসেছেন তারাই বেশি পার্টিসিপেট করছেন। সেখানে খুব বেশি আমি এখানকার নেটিভ লোকজনকে দেখি না। তো এটার কারণ কি? কারণ ওটা অনুসন্ধান করতে চেয়েছি আমি, বা নিজে নিজে ভেবেছি, এবং আমি যেটা পেয়েছি সেটা আমি শেয়ার করছি। এবং এখানে আরেকটা ব্যাপার সেটি হচ্ছে, যেমন শ্রী শ্রী ঠাকুরের কাছে কিন্তু, শ্রী শ্রী ঠাকুরের কাছে সেকালেই কিন্তু আমরা রিয়ার্চার হাউজারম্যানদের কথা জানি, এক্সম্যানদের কথা জানি। সেই কালেই কিন্তু শ্রী শ্রী ঠাকুরের কাছে এই যে বিভিন্ন দেশ থেকে লোকজন গেছেন, তারা শ্রী শ্রী ঠাকুরের কাছে কথা বলেছেন, শ্রী শ্রী ঠাকুরের কাছে জানতে চেয়েছেন যে ঠাকুর ওই দেশে আমরা কি করে আপনার প্রচার করব। অথবা শ্রী শ্রী ঠাকুরের কাছে অনেকজন এসেছেন, কেউ হয়তো বা আমেরিকাতে যাচ্ছেন, তার কাছে শ্রী শ্রী ঠাকুরের প্রত্যাশী কি, অথবা শ্রী শ্রী ঠাকুর তাকে কিভাবে মানে তাকে ডাইরেকশন দিচ্ছেন, সেসব বিষয়ে কিন্তু আলোচনা প্রসঙ্গে বিভিন্ন জায়গায় কিছু কিছু আলোচনা পাওয়া যায়। তো আমি কারণটা অনুসন্ধানের ক্ষেত্রেও বলবো একই কথা, যে শ্রী শ্রী ঠাকুরও কিন্তু এ ব্যাপারে আলোচনা করে দিয়ে গেছেন। শ্রী শ্রী ঠাকুরের কাছে একবার হাউজারম্যানদা প্রশ্ন করছেন যে ঠাকুর, কেউ আপনাকে ভালোবাসলো এবং সে আমেরিকায় গেল, সেখানে গিয়ে যদি সে আমেরিকার জীবনধারার প্রত্যেকটা জিনিসের মধ্যে খারাপ দেখে এবং সেটার সমালোচনা করে, তাহলে তার ভিতর দিয়ে কি লোকে আপনার পরিচয় পাবে? ঠাকুর বলছেন যে ওইভাবে মানুষের ভাবে ব্যাঘাত ঘটানো ঠিক নয়। ঠাকুর বলছেন যে এইটা হচ্ছে অনেস্ট লাভ বাট নট ওয়াইজ লাভ। ঠাকুর বলছেন এই যে আমি হয়তো বা বাংলাদেশ থেকে এসেছি, এবং এখানে এসে আমি যে আমেরিকার যে লাইফস্টাইল দেখছি, বা এখানে দেখছি তাদের লাইফস্টাইলে অনেক ভালো জিনিসটা আছে ডেফিনেটলি, অনেক ভাবে অনেক মানে যেহেতু তারা উন্নততম দেশ এই পৃথিবীতে, ডেফিনেটলি তারা কিছু না কিছু ভালো কাজ করছে, কিছু না কিছু রাইট অ্যাপ্রোচ, কিছু না কিছু রাইট প্রসিডিওর তারা মেনটেন করছে, আদারওয়াইজ তো ডেভেলপ হতে পারতো না। এবং শ্রী শ্রী ঠাকুর বিভিন্ন জায়গায় তো বলেছেন
যে সেটি অন্য ধাঁচের আলোচনা, সেটিতে আমি যাচ্ছি না। তো শ্রী শ্রী ঠাকুরের কাছে হাউজারম্যানদের মা যখন এই প্রশ্ন করলেন যে কেউ যদি এখানে এসে প্রত্যেকটা জিনিসে দেখে যে এটা তো ইনকনসিস্টেন্ট, এই যে অসঙ্গতি আছে, এটাতে ভুল আছে, সেইটা হলে কি আপনাকে তারা ঠিকঠাক মতো ওইসব দেশে, ওইসব কনটেক্সটে, ওইসব কালচারের মধ্যে আপনাকে প্রচার করতে পারবে? ঠাকুর একটি চমৎকার কথা বললেন, মানে এটার ইমপ্লিকেশনস কিন্তু আমি দেখেছি, কিন্তু এগেইন ইমপ্লিকেশনসটা দেখার আগেই কিন্তু আমাদের কাছে থিওরি ছিল। ঠাকুর তো এটা বলে গেছেন মেবি আলোচনা প্রসঙ্গে একাদশ খণ্ডে, আজকে থেকে অলমোস্ট 80 ইয়ার্স এর মতো আগে। সো সেই থিওরিটা ছিল, সেই থিওরি অনুযায়ী কিন্তু আমরা সেটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করতে পারিনি। রেজাল্টস দেখে মনে হচ্ছে যে শ্রী শ্রী ঠাকুর এমন কিছুকে বলেছেন, এবং সেটা খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে শ্রী শ্রী ঠাকুর আসলেই এমন কিছু বলেছেন যেটা আমরা ঘটতে দেখছি, বাট শ্রী শ্রী ঠাকুর সেটা বলে গেছেন, বাট সেটা আমরা বলে গেছেন সেটাকে ইউটিলাইজ করে সেটাকে আমরা অ্যাপ্লাই করতে পারিনি। রেজাল্টস দেখে তখন আমরা ওই থিওরিটাকে অ্যাপ্রিসিয়েট করছি। আমাদের শ্রী শ্রী ঠাকুরের আইডিওলজি নিয়ে কিন্তু এটা একটা বিশাল, মানে আমাদের একটা ব্যর্থতা, যে অনেক সময় শ্রী শ্রী ঠাকুর একটা কথা বললেন, সেটা একটা সায়েন্টিফিক নলেজ হোক, একটা সোশ্যাল আসপেক্ট হোক, আমরা কিন্তু সেটাকে শ্রী শ্রী ঠাকুরের কথা জানলেই সেটাকে নগদে আমরা একসেপ্ট করে নিতে পারি না। কিন্তু যখন দেখি যে পৃথিবীর অন্যান্য সমাজ, অন্যান্য একটা কমিউনিটি, অন্যান্য কিছু মানুষ সেটাকে অ্যাপ্লাই করেছে এবং সেটার রেজাল্টস আমরা পাচ্ছি, তখন গিয়ে বলি যে শ্রী শ্রী ঠাকুর তো সেটা অনেক আগে বলে গেছেন। সেই এতদিন পরে এসে এই ধরনের মানে ইমপ্রেশন নেয়ার কোনো মানে নাই, যেখানে শ্রী শ্রী ঠাকুর সেটা আগে বলে গেছেন, বাট সেটা আমরা কি সমাজের কাছে পরিবেশন করতে পেরেছি? পারিনি। সমাজের অন্য একটা সেগমেন্ট হয়তো বা সেটাকে এক্সারসাইজ করেছে, মেবি তারা অনেক বছর অনেকভাবে চিন্তা ভাবনা রিসার্চ করে এই ধরনের একটা আইডিয়া নিজেদের মধ্যে পেয়ে তারা সেটাকে অ্যাপ্লাই করেছে, এবং সেটা অ্যাপ্লাই করার পরে তারা যখন রেজাল্টস আমাদের সামনে আসছে, তখন আমরা ক্লেম করছি যে এই ধরনের আইডিয়া তো শ্রী শ্রী ঠাকুর দিয়ে রেখেছেন অনেক আগে। সো সেই ধরনেরই শ্রী শ্রী ঠাকুর বলছেন যে, মানে আমি যখন আইডিওলজির পার্সপেক্টিভে একটা সোসাইটিতে গিয়ে, একটা কালচারে গিয়ে সেখানে সবকিছু ভুল ধরার চেষ্টা করব, সেটা আসলে আমার অনেস্ট লাভ হতে পারে, বাট ওয়াইজ লাভ না। ঠাকুর বলছেন, মানে খুব চমৎকার করে ঠাকুর সেটা বুঝিয়ে বলছেন, এবং সেক্ষেত্রে আমার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমি, মানে আমি যেটা দেখি, আমার ফিলিংস আমি শেয়ার করতে পারি। শ্রী ঠাকুর বলছেন যে বাইবেলে আছে যে বি এ রোমান ইন রোম। ঠাকুর বলছেন যে রোমে যখন যাবে তখন তুমি রোমবাসী হও। মানে ঠাকুর বলছেন যে, তিনি এক্সাম্পল দিয়ে বলছেন যে কেউ যদি ভারতে এসে যীশু খ্রিস্টের কথা বলে, বাইবেলে কি কি আছে সেটা প্রচার করতে চায়, এবং প্রচার করতে এসে সে যদি বলে যে রাম, কৃষ্ণ, শ্রী চৈতন্য, বুদ্ধদেব এরা কেউই রিলেভেন্ট না, সেই ক্ষেত্রে কি এই ইন্ডিয়ার মানুষগুলো যিশু ক্রাইস্টকে একসেপ্ট করবে? কখনোই করবে না। সো কি করতে হবে? ঠাকুর বলছেন যে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ভাগবত পুরুষকে, প্রত্যেকটা মানে অবতারকে, মানে যারা পুরুষোত্তম এসেছেন তাদেরকে মান্য করার কথা বলতে হবে, এবং সেখানে দেখাতে হবে যে সেখানে যুগ পুরুষোত্তম কি এডিশনাল ইস্যু, মানে নলেজ নিয়ে এসেছেন, বা যুগ পুরুষোত্তম কি করে আগের পুরুষোত্তম গুলোকে ফুলফিল করছেন, কিভাবে করে যুগ পুরুষোত্তমকে ধরলে আমি ঠিক ক্রাইস্টকে ধরছি, আমি অন্যান্য পুরুষোত্তমকে ধরছি। কিন্তু আমি যদি রাইট ওয়ে, আমি যদি এসে বলি যে আপনাদের ওইগুলো সব এক্সপায়ার্ড, সব বাতিল, আপনারা এই যে যুগ পুরুষোত্তমকে ধরুন, তাহলে কিন্তু মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করবে না, এবং সেটা ওইভাবে বলাটা ওয়াইজ লাভ হবে না। শ্রী ঠাকুর এই আইডিয়াটা আমাদের সাথে, আমাদের কাছে শেয়ার করছেন। সো এই আইডিয়াটা নিয়ে, এই মানে এই যে নলেজটা নিয়ে, এই যে থিওরিটা যদি আমরা অ্যাপ্লাই করতে না পারি, তাহলে কিন্তু আসলে আমরা আমাদের আন্তর্জাতিক পরিমণ্ডলে শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে যে ব্যাপ্তি, যে কার্যক্রম, সেটা কিন্তু শুধুমাত্র নিজেদের কমিউনিটির মধ্যে, অধিবেশনের মধ্যে সীমাবদ্ধ থাকবে, সীমিত থাকবে। সো আমার কাছে মনে হয় এই ব্যাপারটা আমাদের শ্রী শ্রী ঠাকুরের আইডিওলজি থেকে শেখার খুব প্রয়োজন আছে। যেমন আমি যদি আরো কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করি, আমি যখন, মানে আমি এর আগে আরেকটা সিটিতে ছিলাম, সেখানে আমার বাসা থেকে
ইসকনের মন্দিরটা খুব কাছাকাছি ছিল। সো আমি মাঝে মাঝে যেতাম। বেসিক্যালি আমার ইন্টেনশনটা ছিল যে আমি চাচ্ছিলাম যে আসলে তারা এক্সপান্ড করলো কিভাবে, তারা মানে এত ফ্লারিশ করলো কিভাবে, এবং তাদের এখানে এত নেটিভ লোক আসে, নেটিভ লোকের এত অ্যাটেন্ডেন্স, এবং তারা মানে আমি তাদের পার্সোনাল লাইফ জানি না, বিহাইন্ড দ্য পিকচার তারা কেমন লাইফ লিড করছে সেটা জানি না, বাট মানে তারা কিন্তু সামনে যখন আসে তারা তো অনেক ডিভোশন দেখায় এবং তারা অনেক অ্যাটাচড সেটা দেখায়। সো আমি যেটা দেখছিলাম, আমি তো বাংলাদেশে থাকতে ইসকনের তেমন কোনো প্রোগ্রামে যাওয়া হয়নি, বাট অনেক সময় হয়তো বা দূর থেকে শুনছি বা অনেক অন্য কারোর কাছ থেকে শুনছি। সো সেখানে আমি যেটা দেখতাম, তাদের ওখানকার প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করার যে প্রসেস ছিল, এখানে প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করার প্রসেসের মধ্যে কিন্তু পার্থক্য আছে। যেমন আমি এখানে এসে দেখলাম যে তারা যেভাবে করে তাদের যে প্রেয়ার সেশনটা লিড করছে, সেটা আমরা সৎসঙ্গে যেমন করি তেমন, মানে আমি বাংলাদেশে যেমন দেখতাম সেখানে আমরা দেখেছি যে সেখানে কীর্তন হচ্ছে অলওয়েজ, এবং কিছু ডিসকাশন হলেও ডিসকাশনস গুলোর মধ্যে কিন্তু মানে খুব বেশি মানে তাকে ধরে চললে অথবা আমরা ভালো থাকবো, ভগবান খুশি হবেন, ভগবান খুশি হলে আমরা আনন্দে থাকবো, বাট ওর মধ্যে যে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেশনটা, যে ভগবান খুশি হলে কেন আমরা আনন্দে থাকি, মানে ভগবান কি করলে খুশি হন, তিনি খুশি হলে আর আমার আনন্দে থাকার মধ্যে কোরিলেশনটা কোথায়, সেটাকে কিন্তু প্র্যাকটিক্যালি ইলাস্ট্রেট করা হয় না, সেখানে আমি দেখিনি, বা আমার যে লিমিটেড এক্সপিরিয়েন্স সেটা থেকে বলতে পারি। সৎসঙ্গে কিন্তু যেটা হয়, সৎসঙ্গে যখন আমরা বলি যে শ্রী শ্রী ঠাকুর এটা করলে খুশি হন, শ্রী শ্রী ঠাকুর এটা করলে খুশি হন, কেন খুশি হন? কারণ শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে আমার কথা না শুনলে তো আমি কষ্ট পাই না, আমার কথা না শুনে তোরা যখন কষ্ট পাস তখন আমি কষ্ট পাই। এই যে একটা প্র্যাকটিক্যাল ইলাস্ট্রেশন যে কেন শ্রী শ্রী ঠাকুর খুশি হলে আমরা ভালো থাকি, বিকজ শ্রী শ্রী ঠাকুরের যে রিয়েলিস্টিক লাইফ, তার যে আইডিওলজি যেটা আমাদের লাইফকে ইমপ্রুভ করে, সেটা যখন আমরা অ্যাপ্লাই করি তাতে শ্রী শ্রী ঠাকুর খুশি হন। আর তার এই যে জীবন ঘনিষ্ঠ আইডিওলজিটা আমরা অ্যাপ্লাই করছি বলে আমাদের লাইফটা ইমপ্রুভ হচ্ছে, সেজন্য আমরা ভালো থাকছি। এই যে একটা প্র্যাকটিক্যাল ইলাস্ট্রেশনটা কিন্তু সেখানে আমি দেখিনি, বাট এখানে তাদের কয়েকটা সেশন আমি গেছি, আমি অ্যাটেন্ড করেছি, এবং ডিসকাশনস গুলো আমি দেখেছি। ডিসকাশনস গুলোর মধ্যে কিন্তু তারা যতই মানে ওই ভক্তিবাদ কে তারা রিপ্রেজেন্ট করুক না কেন, সেটা প্র্যাকটিক্যাল ইলাস্ট্রেশনটা, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা কিন্তু তারা এখানে ডিসকাস করে। এবং অনেক সময় দেখা যায় যে ডিসকাশনে তারা ইনভলভ করছে এখানকার নেটিভ লোকজনকে, যারা হয়তোবা এটাকে খুব বেশি মানে নিজেদের লাইফে অ্যাটাচ করে নেয়নি, বাট তাদেরকে যখন তারা ইনভলভ করছে, এই ইনভলভমেন্টের কারণে কিন্তু তারা দেখা যাচ্ছে যে তাদের মধ্যে একটা ইম্পালস আসছে, তারা কিন্তু আগে থেকে অনেক বেশি মোটিভেটেড হচ্ছে, অ্যাটেন্টিভ হচ্ছে এই আইডিওলজিটা জানার এবং সেটাকে অ্যাপ্লাই করার ক্ষেত্রে। সো এবং তো শ্রী শ্রী ঠাকুর কিন্তু এর থেকেও সুপিরিয়র প্রসেস আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন যে কি করে আমরা এই বিভিন্ন অন্যান্য দেশে, বিভিন্ন অন্যান্য দেশের ক্ষেত্রে, অন্যান্য পার্সপেক্টিভে, অন্যান্য কালচারে কি করে শ্রী শ্রী ঠাকুরকে তাদের কাছে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এবং আমার মনে হয় এখানকার মানুষগুলোর আমি যে নেচার দেখেছি, মানে মানে আমাদের ইউজুয়ালি বাংলাদেশে যাজন করতে গিয়ে যেমন দেখা গেছে যে কাউকে কিছু বললে প্রথমেই কিন্তু মানে আমি তাকে যে নলেজ দিচ্ছি সেই নলেজ গুলো সে নেবে, এসেস করবে, দেন ডিসিশন নেবে, এভাবে করে প্রসেসটা কাজ করতো না। তাকে আমি নলেজ দিচ্ছি, সে সেটা নিতে চায় না, সে শুরু থেকে রেসিস্ট করবে এবং সেই নলেজটা অ্যাকসেপ্ট করতে চাইবে না। বাট এখানকার মানুষের নেচারটা কিন্তু তারা মানুক বা না মানুক, তারা কিন্তু প্রথমে নলেজটা নেবে, মানে তারা কিন্তু পোলাইটলি, তারা কিন্তু মানে পেশেন্স দিয়ে তারা কথাটা শুনবে, দেন অনেকেই কিন্তু কথাগুলো নিয়ে ভাবে। সো এর ভাবনার মধ্য দিয়ে তারা কিন্তু ডেফিনেটলি আমাদের কাছে এই মানে তাদের কাছে কিন্তু শ্রী শ্রী ঠাকুরের আইডিওলজি গুলো তাদের কাছে কিন্তু মানে মিনিংফুল হয়ে উঠতে পারে। কিন্তু ইন মোস্ট অফ দ্য কেসেস যেটা দেখা যাচ্ছে, আমরা তো ওই মানে আমি যেটা দেখেছি সেটা অনুযায়ী বলতে পারি, মোস্ট অফ দ্য কেসেস আমরা তো তাদের কাছে ওই শ্রী শ্রী ঠাকুরের যে আইডিয়া, যে আইডিওলজি, তার যে নলেজ, তার যে ডিরেকশনস, তার যে চিন্তাগুলো, সেগুলো তো তাদের কাছে আমরা পরিবেশনে করিনি।
সো তাদের কাছে যেটা যখন পরিবেশনই করিনি সেখানে তারা রিয়েক্ট করবে কিভাবে সেটা তো স্টিল আনটেস্টেড। এবং শ্রী শ্রী ঠাকুরের আইডিওলজি বা তার থিওরি যদি আমরা বিলিভ করি তাহলে আমাদেরকে এটা মানতে হবে অথবা এইটা আমাদেরকে অ্যাজিউম করে নিতে হবে যে তাদের কাছে যদি আমরা ওভাবে করে রিপ্রেজেন্ট করতে পারি যেখানে আমরা রাইট অ্যাওয়ে তাদের যে আইডিওলজি সেটাকে আমরা বলবো না যে সেটা মানার দরকার নাই, তুমি শ্রী শ্রী ঠাকুরকে মানবো। আমরা তাদেরকে শ্রী শ্রী ঠাকুর যেমন করে দেখিয়েছেন তাদেরকে আরো ক্রাইস্টের প্রতি তাদেরকে আরো বেশি আমরা মানে ডিভোটেড হতে বলবো। দেন তাদেরকে আমরা বোঝাবো যে কি করে পূর্বতন সকল পুরুষোত্তমকে বর্তমান পুরুষোত্তম কি করে ফুলফিল করছেন, তাদের মধ্যে সিনক্রোনাইজেশনটা কি করে হচ্ছে সেটা তাদেরকে ধরিয়ে দেয়া গেলে তারা কিন্তু মোটিভেটেড হতে পারে এবং একটা চমৎকার প্লাবন কিন্তু সৃষ্টি হতে পারে। এবং শ্রী শ্রী ঠাকুর যেমন বলেছেন এই প্লাবনের ঢেউ কিন্তু আমাদের মানে যেখান থেকে আইডিওলজিটা শ্রী শ্রী ঠাকুর যেখানে এসেছেন, যেখানে আইডিওলজিটা অনেক বেশি প্র্যাকটিসড হয় সেখানেও কিন্তু সেটা একটা প্লাবন সৃষ্টি করতে পারে, একটা ডমিনো এফেক্ট কিন্তু এটা ক্রিয়েট করতে পারে। তো শ্রী শ্রী ঠাকুরের এমন অনেক চমৎকার আইডিওলজি আছে, আমি আসলে আমার অনেক কথাই বলা যাবে, আমি জাস্ট আরেকটা এক্সাম্পল দিয়ে আপাতত শেষ করি, তারপরে হয়তো বা আমরা প্রশ্নোত্তরে কথা বলবো। আমি যখন বাংলাদেশে ছিলাম সো আমি সেখানে শিক্ষকতা করতাম, ইউনিভার্সিটিতে পড়াতাম। সো সেখানে একটাবার আমি জাস্ট একটা এক্সপেরিয়েন্স শেয়ার করছি। সো সেখানে যে ইউনিভার্সিটিতে পড়াতাম তারা অ্যাক্রিডিটেশনের জন্য অ্যাপ্লাই করেছে। সো অ্যাক্রিডিটেশনের জন্য অ্যাপ্লাই করলে ইউজুয়ালি যেটা হয় যে অনেকগুলো কোয়ালিটি প্যারামিটার চেক করে, সেই কোয়ালিটি প্যারামিটার গুলো মেনটেন করতে হয়। সো সেখানে একটা কোয়ালিটি প্যারামিটার ছিল যে একটা ক্লাস সাইজ হবে অ্যারাউন্ড 20 to 25 স্টুডেন্টসের। সো তখন আমি ভাবছিলাম আরে আমি যেখানে পড়াশোনা করেছি, আমি যখন বাংলাদেশে আমার যে আন্ডারগ্রেড ইনস্টিটিউশন ছিল যেখানে আমি পড়াশোনা করেছি আমাদের একটা ক্লাসে 80 জন ছিল, আর এরা বলছে যে আইডিয়াল প্র্যাকটিস হচ্ছে 20 থেকে 25 জন। তখন আমি শ্রী শ্রী ঠাকুরের আইডিওলজি কি সেটা জানতে গেলাম, দেখলাম যে একটা মানে একটা কিউরিওসিটি হলো, বিকজ এটা তো বিলিভ করি যে প্রত্যেকটা ক্ষেত্রে শ্রী শ্রী ঠাকুরের বলা আছে এবং তিনি জীবনের প্রতি প্রত্যেকটা ক্ষেত্রে প্রাসঙ্গিক। তিনি শুধুমাত্র আমার ঠাকুরঘরের প্রাসঙ্গিক হওয়া কোনো আইডিয়াল নন, তিনি প্রত্যেকটা ক্ষেত্রে প্রাসঙ্গিক। তো জানতে গিয়ে দেখলাম, আমরা জানি যে শ্রী শ্রী ঠাকুর শাণ্ডিল্য বিশ্ববিদ্যালয়ের কথা বলেছেন এবং তার কাছে শিক্ষা ইজ এ বিগ থিং, এবং তিনি কিন্তু এটা নিয়ে অনেক কিছু বলেছেন, অনেক বিস্তৃত কথা তার বলা আছে। শ্রী শ্রী ঠাকুর সেখানে বলছেন যে একটা এডুকেশনাল ইনস্টিটিউশনে 6 জন ছাত্রের জন্য একজন অধ্যাপক থাকবে। তো আমি তো মানে আই ওয়াজ লিটারেলি শকড, কারণ আমি যেখানে দেখছিলাম যে আমরা পড়াশোনা করেছি একটা ক্লাসে 70-80 স্টুডেন্টস একসাথে পড়াশোনা করেছি, সেখানে এই অ্যাক্রিডিটেশনটা এটা একটা ইউএস অ্যাক্রিডিটেশন ছিল। সো অ্যাক্রিডিটেশনের জন্য তাদের যে পলিসি সেখানে বলছে 20 to 25 স্টুডেন্টস এর বেশি থাকলে সেইখানে অ্যাক্রিডিটেশন পাবে না এবং দিস ইজ নট দ্য রাইট ক্লাস সাইজ। সেখানে শ্রী শ্রী ঠাকুর বলছেন যে 6 জন ছাত্রের জন্য একজন অধ্যাপক থাকবে। তো তখন আমার আরো কিউরিওসিটি বেড়ে গেল, আমি গুগলে সার্চ দেওয়া শুরু করলাম যে যেসব ইউনিভার্সিটির কথা আমরা শুনেছি, হার্ভার্ড, অক্সফোর্ড বা এই যে কর্নেল ইউনিভার্সিটি বা বড় বড় ইউনিভার্সিটি, আমরা আইভি লিগের কথা জানি, এই ইউনিভার্সিটিগুলোতে কি প্র্যাকটিস। আমি সেখানে গিয়ে দেখলাম যে তারা অনেক বছর রিসার্চ করে যে আইডিয়াল ক্লাস সাইজ কেমন হবে, কেমন ক্লাস সাইজ হলে ছাত্র শিক্ষকের মধ্যে ইন্টারাকশনটা প্রপার হবে, তাদের নলেজটা অনেক বেশি গ্যাদার করতে পারবে। সেখানে আমি গিয়ে দেখলাম যে ওখানে অনেক বছর রিসার্চ করে তারা ফাইন্ড আউট করেছে যে আইডিয়াল ক্লাস সাইজ শুড বি অ্যারাউন্ড 5 to 6 স্টুডেন্টস। একজনের টিচারের আন্ডারে এই ধরনের নাম্বার অফ স্টুডেন্টস থাকতে হবে, কখনো কখনো 10 জন, 12 জন, 8 জন, 7 জন। আর শ্রী শ্রী ঠাকুর কখনো পাবনার অজপাড়াগায়ে বসে অথবা ভারতের দেওঘরে বসে শ্রী শ্রী ঠাকুর সহজ সরল ভাবে তিনি এই পলিসিটা তিনি সেই কবে আগে দিয়ে গেছেন, কিন্তু আমরা তো সেটাকে প্র্যাকটিক্যালি মানুষের মাঝে তুলে ধরতে পারিনি। পরবর্তীতে বড় বড় ইউনিভার্সিটির বড় বড় প্রফেসররা তাদের রিসার্চ আউটকাম যখন এনেছে তখন আমরা বলছি আচ্ছা এইটা তাহলে আইডিয়াল ক্লাস সাইজ। এই আইডিয়াল ক্লাস সাইজ তো শ্রী শ্রী ঠাকুর অনেক আগেই বলে দিয়ে গেছেন। কেন বলছি এই কথা? আমরা কিন্তু এই ধরনের আইডিওলজি গুলো যদি মানুষের কাছে এখানে তুলে ধরতে পারি, আন্তর্জাতিক পরিমণ্ডলে যদি তুলে ধরতে পারি, তখনই মনে হয়
এই আন্তর্জাতিক পরিমণ্ডলে শ্রী শ্রী ঠাকুরের যে আদর্শের যে প্রাসঙ্গিকতা, এবং তিনি যে বিট এন এডুকেশনাল ইনস্টিটিউশন, একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন, একটা সোশ্যাল ইনস্টিটিউশন, অথবা পার্সোনাল লাইফ, সোশ্যাল লাইফ, যে ধরনের লাইফই হোক, প্রত্যেকটা ক্ষেত্রে যে তার কিছু দেওয়ার আছে, প্রত্যেকটা ক্ষেত্রে যে তার আইডিওলজির প্রাসঙ্গিকতা আছে, সেটা যদি এই ধরনের কিছু রেজাল্টস নিয়ে আমরা যদি মানুষের কাছে তুলে ধরতে পারি, আমার মনে হয় সেটাই বেস্ট অ্যাপ্রোচ, মানে এই প্রচারের ক্ষেত্রে, এই আন্তর্জাতিক পরিমণ্ডলে শ্রী শ্রী ঠাকুরের কে প্রচার করার ক্ষেত্রে। যত না বেশি মানে আমরা অধিবেশন করে, আমাদের কমিউনিটির মধ্যে একটা অধিবেশন করে সপ্তাহে বা বছরান্তে একটা উৎসব করে যতটা না ইম্প্যাক্ট ক্রিয়েট করা যাচ্ছে, অথবা শ্রী শ্রী ঠাকুরের আইডিওলজিকে যতটা না প্র্যাকটিস করা যাচ্ছে, আমার মনে হয় তার থেকে বেশি আউটকাম নিয়ে আসা সম্ভব, এবং শ্রী শ্রী ঠাকুরের আইডিওলজির প্রতি কিছুটা জাস্টিস করা সম্ভব যদি এই ধরনের আসপেক্ট গুলো আমরা মানুষের কাছে তুলে ধরি। এবং আরো অনেক ব্যাপারই এই ধরনের হতে পারে। আমি আমার আলোচনা এখানেই একটু থামছি। আশা করছি কিছু কোয়েশ্চেন্স এর মধ্য দিয়ে আমরা তার কথাগুলোকে আরো কিছুটা রিপ্রেজেন্ট করতে পারবো। আমাদের সাথে আরো যুক্ত হয়ে গেছে আমাদের নৈহাটি থেকে খুব প্রাণের এক ভাই, স্নেহের সৌভিক ঘোষ আমাদের সাথে যুক্ত হয়েছেন। ভাইকে জয়গুরু জানাচ্ছি। মাস্টার উইদিনের আরো একজন মেম্বার। আর খুব সুন্দরভাবে শুনছিলাম দাদার যে প্রাসঙ্গিক বিষয়গুলি, এবং তা নিয়ে ওনার ফাইন্ডিং যে সমস্ত বিষয়গুলি আছে, সেগুলি শ্রী ঠাকুরের আঙ্গিকে কিভাবে তিনি খুঁজেছেন, এবং তার যে চিন্তাধারা, সেটাই আমাকে সবদিনই মুগ্ধ করে। এটা অফ ক্যামেরাতেও আমি এটার জন্য ওনার কাছ থেকে বারবার এই বিষয়টা থেকে উৎসাহ পাই। তো আমাদের যে এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি এর পরবর্তী সেশনে আরো জানতে চাইবো, আরো বেশি আমাদের দাদার কাছ থেকে যে জানাগুলি সেগুলি জেনে নেব। তার আগে আমরা আপনাদের যে মতামত জানানোর জন্য কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদেরকে পৌঁছে দিন, সেই অনুরোধ রাখছি, এবং আশা করছি আপনাদের জিজ্ঞাসাগুলি, আপনাদের জানানোর বিষয়গুলি আমাদেরকে কমেন্ট সেকশনের মাধ্যম দিয়ে জানাবেন। এই মুহূর্তে আমরা একটি ছোট্ট বিরতি। আপনারা দেখছেন মাস্টার উইদিন বেঙ্গলির পরিবেশনায় অনুধ্যান পর্ব 20, এবং আজকের যে বিষয় আন্তর্জাতিক পরিমণ্ডলে শ্রী শ্রী ঠাকুরের প্রাসঙ্গিকতা, এই বিষয় নিয়ে খুব সুন্দর একটি উপস্থাপন এবং ওনার চিন্তাধারা শ্রী শ্রী ঠাকুরের আঙ্গিকে উনি তুলে ধরেছেন আমাদের সামনে, এবং খুব সুন্দর এবং প্রাসঙ্গিক, এবং বর্তমানে তা আমাদের কাছে এক উদাহরণ। শ্রদ্ধেয় দাদার কাছে আমার এই বিষয়টাতেই আমাদের জানার বিষয় যেটা, যে আমরা দূর মাধ্যমে বা এই যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে বিভিন্ন ভাবে শ্রী শ্রী ঠাকুরের আইডিওলজিক্যাল তথ্য সেশন এগুলো তুলে ধরি, এই এছাড়াও আমরা কিভাবে বহির্বিশ্বের কাছে, বা যারা শুধু এখানে দীক্ষিতই নয়, যারা নন সৎসঙ্গী যে সমস্ত মানুষজনেরা আছেন, যারা অদীক্ষিত মানুষজনেরা আছেন, সেই সমস্ত মানুষজনদের কাছে আমরা কিভাবে অ্যাপ্রোচ করবো। আপনি একটা বলেছিলেন যে আন্তর্জাতিক ক্ষেত্রে যেহেতু তারা খ্রিস্টান মতে প্রভু যিশুকে মানেন, তার সাথে পূর্ববর্তী বা পরবর্তী পুরুষোত্তমের যে মিল আছে সেগুলি তুলে ধরার কথা বলেছিলেন। এর পরেও যেটাতে আমরা আসি, যে বর্তমান প্র্যাকটিক্যাল যে ইমপ্লিমেন্টেশন গুলো, শ্রী শ্রী ঠাকুরের বাস্তবিক যে দিক, যেটা আমরা প্রায় দেখি বিভিন্ন সময়ে আলোচনা করে তথ্য যখন পাই, তখন মানুষজন খুব অ্যাপ্রিসিয়েট করে, যেটা আপনি বলেছিলেন, এটা আমরাও মানি, যে বর্তমানে তার ইমপ্লিমেন্টেশন খুব কম হয়। কিন্তু শ্রী শ্রী ঠাকুরের একটা বাণী, যেটা খুব খুব আনন্দ পাই, যেটা সৌভিকের সাথেও আমাদের কথা হয়, যে তিনি বলেইছেন যে তোমরা না করলেও আমার কাজ ঠিক চলবে, কেউ না কেউ করবে, যেটা দাদা বলছিলেন যে তারা সেই ফাইন্ডিংসটা রিসার্চের মাধ্যমে খুঁজে বার করেছে। আমাদের কাছে সেই তথ্যটা ছিল, আমরা রিসার্চটা করিনি। দুটোই একটা প্রবলেম, কিন্তু সময়ের দাবি ছিল, তাই সেটা সেখান থেকে আমরা ফিরে পেয়েছি। তো এটা তো হয়। এই জায়গায় আমাদের বর্তমান সময়ে কি করণীয়, এই বিষয়ে যদি কিছু বলেন, যে আমাদের এই পরিমণ্ডলে আমাদের ব্যক্তিগতভাবে কি করণীয়।
এখানে হ্যাঁ, থেকে? আসলে না, ডেফিনেটলি আমাদের তো আসলে করণীয় আছে, এবং ওই ব্যাপারটা মানে পরবর্তীতে মানুষ রিসার্চ করে বের করছে। আমাদের কাছে আইডিয়াটা ছিল, বাট সেটাকে আমরা আসলে ওভাবে করে মানুষের কাছে তুলে ধরতে পারিনি। সো এটার কিন্তু একটা, আমার মনে হয় এটার একটা টাইম ভ্যালু, মানে টাইম, মানে একটা টাইম ভ্যালু আছে। কারণ আমাদের কাছে যে ইনফরমেশনটা 40-50 ইয়ার্স আগে ছিল, সে 40-50 ইয়ার্স আগে সেটা যদি মানুষের কাছে দেওয়া যেত, এবং সেটা তখনই যদি আমরা যদি এক্সারসাইজে যেতে পারতাম, সেটার যে ইম্প্যাক্টটা ক্রিয়েট করা যেত, এখন আহ, অন্যান্য মানুষরা তাদের প্রয়োজনের তাগিদে আহ, তারা সেটা রিসার্চ করে অনেক দিন চেষ্টা করে তারা সেটা বের করে এনে হয়তো বা 40-50 ইয়ার্স পরে সেটাকে ইমপ্লিমেন্ট করছে। সো এই যে 40-50 ইয়ার্স সোসাইটিকে, এই বিশ্বকে, মানে বিশ্ববিধাতার যে বাণীটা সেটা থেকে আমরা বঞ্চিত করে রাখলাম, সেটার যে কস্ট, সো আমি জানি না এই কস্টটা কিভাবে আমরা মেজার করব, বাট সেটার কস্টও আমার কাছে মনে হয় হিউজ। এবং আহ, এই ব্যাপারে আসলে যেটা মানে আমি আরো যদি একটা এক্সপেরিয়েন্স বলি, যেমন আমি কয়েকদিন আগে এখানকার পাবলিক লাইব্রেরিতে গেছি আমার বাচ্চাকে নিয়ে। সো কিডদের অনেকগুলা প্রোগ্রাম থাকে, সো আমি পাবলিক লাইব্রেরিতে গেছি। সো আমি লাইব্রেরি থেকে বের হয়ে আমার ওয়াইফকে বলছিলাম যে আমি তো বাংলাদেশেও পাবলিক লাইব্রেরিতে গেছি, বাট ওখানে বেসিক্যালি যেটা দেখা যায়, যেমন মানে আমরা তো ইউজুয়ালি আমাদের একটা আইডিয়া আছে না যে ইজ এ ভেরি ক্যাপিটালিস্ট কান্ট্রি সোসাইটি। সো বাট তাদের কিন্তু নলেজের প্রতি একটা একটা চমৎকার একটা মানে নলেজের প্রতি তাদের একটা অ্যাট্রাকশন আছে। মানে আমি আমাদের দেশে যখন পাবলিক লাইব্রেরিতে গেছি, আমি দেখি নাই যে ওখানে কেউ মানে ওখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যেত মানুষজন বই নিয়ে পড়ছে, চাকরিতে পাশ করার জন্য, প্রিপারেশন করার নেওয়ার জন্য বই। কিন্তু আমাদের যে যেসব বই পড়লে মানে আমাদের মানে আউটসাইড বুক নলেজ গুলো আরো অনেক বেশি আসে, সেই সব বই কিন্তু ওখানে এত বেশি পড়তে দেখিনি। বাট আমি কিন্তু এখানে দেখি যে মানুষ, আমি ওই যে গেছিলাম, উইকেন্ড ছিল, প্রায় লাইব্রেরি বন্ধ করে ফেলবে, দেখছি বিভিন্ন বয়সের মানুষ, মোস্টলি এইজেড যারা হয়ে যায় একটু, তারা হয়তো বা, কারণ এখানে তো এখানকার মানুষের লাইফ স্টাইল অনেক বেশি লোনলিনেস আছে। কারণ আমাদের এরা তো অনেক বেশি ওই ধরনের জয়েন্ট ফ্যামিলি না, ভ্যারি পার্সোনালাইজড ইন্ডিভিজুয়ালিজমটা এখানে অনেক বেশি। সো তাদের মধ্যে কিন্তু আমি দেখি যে ওই বইয়ের প্রতি, এই নলেজের প্রতি অথবা জ্ঞান আহরণের কোনো সোর্স পেলে সেটা জানার প্রতি একটা একটা মানে মানে কি বলবো, একটা অগমেন্টেড তাদের ওই অ্যাটেনশনটা বা ইন্টারেস্টটা আমার কাছে মনে হয়। তো আমার মনে হয় যে এটাও একটা প্রসেস হতে পারে তাদের কাছে শ্রী শ্রী ঠাকুরকে পৌঁছে দেওয়ার। যেমন আমি ভাবছিলাম যে আমরা যদি এমন একটা কাজ করতে পারতাম যে বিভিন্ন স্টেটে, সিটিতে তো অনেকগুলো পাবলিক লাইব্রেরি আছে, এবং আমি ওই দিন দেখছিলাম যে যেহেতু ওই আহ, চিন্তাটা মাঝে মাঝে কাজ করে, তো সো যেখানেই যাই আশেপাশে দেখে একটু অবজার্ভ করার চেষ্টা করি। আমি দেখছিলাম যে ওখানে একটা পার্টিকুলার একটা আইলি আছে, একটা পার্টি আছে যে অটোবায়োগ্রাফি অথবা যে বিভিন্ন ধরনের আহ মনীষীদের বা এই ধরনের বই পুস্তকের একটা জায়গা। সো আমি কালকে নাম ধ্যান করার সময় বা আজকে সকালে আমার মাথায় আসছিল যে আমরা এই ধরনের তো কাজ করতে পারি, যে এই ধরনের কিছু বই আমরা কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা লাইব্রেরিতে কিন্তু আমরা ডোনেট করতে পারি। এবং ডোনেট করলে সেটা কার বই, কার বিষয় লেখা বই, এই ব্যাপারে তো তারা আসলে কোনো ধরনের ডিসক্রিমিনেট করে না, মানে লেসার ডিসক্রিমিনেশন হিয়ার। সো সেটা কিন্তু একটা আইডিয়া, মানে সেটা কিন্তু একটা প্রসেস হতে পারে, সেটা কিন্তু খুব ভালো ওয়েও হতে পারে। এবং যেদিন সেই বইগুলো আমরা দিচ্ছি সেই দিন যদি ওখানে ওই ধরনের একটা ছোট করে প্রোগ্রাম করা যায়, যে আমরা এই ধরনের, অথবা সেখানে যদি ওই ধরনের একটা ছোট একটা পোস্টার বা কিছু একটা দিয়ে যায় যে আজকে থেকে এই পার্টিকুলার বইগুলো এখানে থাকবে, এন্ড দেন একটা একটা ডেসক্রিপশন যে কার ব্যাপারে বইগুলো, তিনি কে, তার সম্পর্কে একটা ছোট্ট আইডিয়া, মানে ছোট একটা ইনফরমেশন। সো আমার মনে হয় মানে আসলে শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে যত যত ধরনের প্রসেস বা যত ধরনের মানে টেকনিক শিখিয়ে দিয়ে গেছেন, আমাদের নিজেদেরকে চিন্তা করে কিন্তু এডিশনাল কোনো টেকনিক অ্যাপ্লাই করার প্রয়োজন পড়ে না। বিকজ শ্রী শ্রী ঠাকুর
যেসব টেকনিক শিখিয়ে দিয়ে গেছেন সেই সব টেকনিক গুড এনাফ, মানে টু মেক সাম ডিফারেন্স। এবং আমার ওই যে আমি ওয়েবসাইটে দেখছিলাম, চর্যাশ্রম প্রকাশনের একটা ওয়েবসাইট, এবং সেখানে ওটা আমার চমৎকার লেগেছে। মানে মানে ঠাকুরের প্রায় মৌলিক বইগুলো মেবি ওখানে আছে, এবং সেগুলো কিন্তু জাস্ট টাইপ করলেই স্পেসিফিক টপিক ওয়াইজ কিন্তু সেখানে বাণী পেয়ে যাওয়া যায়। আমি জানি না এত চমৎকার কাজটা কারা করেছে, আসলে এটা অসাধারণ কাজ হয়েছে। মানে এত চমৎকার ভাবে এই গুলোকে ওখানে তুলে দেয়া, এবং সেটা মানে ব্যাপারটা হচ্ছে, মানে এখন তো মানুষের আসলে কনসেন্ট্রেশনটা খুবই ব্রিফ। সো একটা পুরো বই পড়ে অনেক ভেবে চিনতে বের করে আনার তো বের করে আনে না আজকাল আসলে কেউ, মানে আনা উচিত, বাট সেই জায়গাতে আমরা আসলে অনেক পিছিয়ে গেছি। সো এই ধরনের অ্যারেঞ্জমেন্ট গুলো কিন্তু সেক্ষেত্রে বিশাল বিশাল কাজে দেয়। সো এবং আমাদেরকে ডেফিনেটলি, মানে সেটা আমার জন্য প্রচুর কাজে দিয়েছে। কারণ আমি যখন আসলে এই ব্যাপারে কথা বলতে চাইছিলাম, সো আমি জাস্ট কিছু ওয়ার্ড পিক করেছি। আমেরিকা, আমি ওয়ার্ড পিক করেছি, মানে দেশে বিদেশে প্রচার, বা এই, সো আমার কাছে এইটা কিন্তু বেশ ভালো কাজে দিয়েছে। এবং সেই ক্ষেত্রে আমি কিন্তু এই পার্টিকুলার টপিক ওয়াইজ অনেকগুলো কথা কিন্তু সেখানে পেয়ে গেছি, মানে ওই সার্চ বাটনে গিয়ে ওই সার্চ করে। সো এটা কিন্তু একটা চমৎকার ওয়ে হতে পারে আমাদের ক্ষেত্রে শ্রী শ্রী ঠাকুরের কথাগুলোকে রিপ্রেজেন্ট করা। এবং একইভাবে আমরা যদি এমনও করতে পারি যে এই ধরনের কিছু প্রোগ্রাম, মানে আমি আর আসলে অশোক, আমরা দুজন মিলে ভাবছিলাম এই ধরনের একটা কিছু করা যায় কিনা, যে ইউনিভার্সিটি গুলোতে তো আসলে এখানকার লোকজন তো আরো বেশি ওপেন মাইন্ডেড। সো শ্রী শ্রী ঠাকুরের এডুকেশন নিয়ে তো তার অনেক বলা আছে, এবং স্টিল এমন অনেক কিছু বলা আছে যেটা এখনো এরা ওই যে রিসার্চ করে এখনো বের করতে পারে নাই, মানে হয়তো বা আরো 10-15 বছর পরে গিয়ে হয়তো বের করে ফেলবে। সো এই গুলোকে যদি ওভাবে প্রেজেন্টেবল ওয়েতে তাদের কাছে গিয়ে যদি দেখা যায় যে দেখো তোমরা তো মানে চিলড্রেন এডুকেশন নিয়ে বা বিভিন্ন পর্যায়ের এডুকেশন নিয়ে চেষ্টা করছো, এখানে এই ধরনের একটা আইডিওলজি আছে, সেটা কেমন সেটা দেখতে পান। সো এই ধরনের কিছু, মানে অ্যাটেন্ডেন্স হয়তো বা খুবই কম হবে, 15 জন 20 জন। আমাদের তো আসলে হাজার হাজার লোকের অ্যাটেন্ডেন্স দরকার নাই। এই 15 জন 20 জন মানুষের কাছেই কিন্তু এটা পৌঁছে দেওয়া গেলে, তাদের মধ্যে 4-5 জনে যদি সেটা পিক করে, সেটাই কিন্তু একটা ডিফারেন্স ক্রিয়েট করতে পারে। এবং ওই যে বলছিলাম যে ঠাকুরের যে আইডিয়াটা যে ট্রান্সফর্ম অথবা ট্রান্সফার, মানে সেটা দেখে কিন্তু সেই নলেজটা কিন্তু আমরা যদি বাংলাদেশ ভারতে যদি শেয়ার করি, সেটা সেখানেও কিন্তু সেটা ওখানকার মানুষের মাঝেও কিন্তু একটা ইম্পালস নিয়ে আসতে পারে। সো এই ধরনের আসলে অনেক প্রসেসই আছে, বাট প্রয়োজন হচ্ছে সেগুলো শুরু করা, সে এফোর্টটা দেয়া, সে কাজগুলো করা, যেখানে আমাদের ঘাটতি বা গাফিলতি আর কি। সৌভিক ভাইকে অনুরোধ করছি যে ওর ওর যদি কিছু জিজ্ঞাসা এই বিষয়ের মধ্যে থাকে, খুব সুন্দরভাবে শ্রদ্ধেয় দাদার কাছ থেকে আমার জিজ্ঞাসার বিষয়ে পেলাম। এবং আমরা আশা রাখবো দাদা পরবর্তী সময়ে আপনি যেটা বললেন যে আমাদের বিভিন্ন বইয়ের ফাইন্ডিংস গুলো আরো বেশি নিখুঁত এবং আরো তথ্যপূর্ণ যাতে আসে সেই বিষয়ে কাজ করার আর কি। জয় সৌ- কোনো কারণবশত আমরা এখনো আওয়াজ পাচ্ছি না। যাক, কোনো কারণবশত নেটওয়ার্কের ইস্যু একটা আছেই, যার জন্য হয়তো বিচ্ছিন্ন হয়েছে সংযোগ। দাদা এই বিষয়টাতে যেটা আপনি বললেন আমাদের কমেন্ট সেকশনেও এসেছিল যে হ্যাঁ আমরা আবার ফিরে পেয়েছি। যাক, সে বিষয়ে আরেকবার যাওয়া যাবে পরে। আশা করছি সৌভিক আমাকে শুনতে পাচ্ছ।
হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, তোমার আওয়াজ শোনা যাচ্ছে, তুমি ক্লিয়ার। বলেছিলাম আমি কৌশিক দাকে তোমার চ্যাটে অনেক বিষয়ে যে যদি আমার জিজ্ঞাসা থাকে। অসুবিধা হবে, আমার অসুবিধা হবে, অনেকবার জানালাম কৌশিক দাকে, কিন্তু কৌশিক দা খুব ডিপ্লোম্যাটিক্যালি আমাকে মানে আসতে বাধ্য করলেন। এই শ্রদ্ধেয় রানা দাকে এবং কৌশিক দা দুজনকেই প্রণাম এবং জয়গুরু জানাই। খুব ভালো লাগছিল, দারুণ মুগ্ধতার সাথে উপভোগ করছিলাম আজকের আলোচনা। হ্যাঁ, ওখানে ইন্টারনেট গ্লিচ হচ্ছে। আবার ইন্টারনেট, হ্যাঁ ইন্টারনেট প্রয়োগ করেছে। দাদার কাছে যে বিষয়টা আমার আরো বিষয়টা নিয়ে বলছিলাম, সেটাতেই ফিরে আসি। যে বিভিন্ন সময়ে দেখা যায় যে এখানেও পেয়েছি যে বাংলাদেশের ক্ষেত্রে বিভিন্ন সময় বইয়ের অ্যাভেলেবিলিটি খুব কম থাকে। সেক্ষেত্রে মানুষজন অনেক ক্ষেত্রেই তাদের কাছে পৌঁছায় না তথ্য, বা তারা সেই ক্ষেত্রে তাদের আগ্রহ কিন্তু খুব সুন্দরভাবে দেখেছি যে তারা বিভিন্ন জায়গায় বই সংগ্রহ করবার জন্য যায়, কিন্তু সেক্ষেত্রে তাদের অ্যাভেলেবিলিটি খুব কম। এক্ষেত্রে আমরা চেষ্টা করেছি বাংলাদেশে ডেলিভার করার ক্ষেত্রে, কিন্তু সম্ভব হয়ে ওঠেনি। এর কোনো অল্টারনেট ওয়ে যদি এর মধ্যে সম্ভব হয়, এ বিষয়ে আপনার যদি কোনো সাজেশন থেকে থাকে। হ্যাঁ, আমি আসলে ঠিক জানি না। আর ব্যাপার হচ্ছে আমার কাছে ওই যে মানে ওই যে বললাম আজকাল তো মানে ওয়েবসাইটে যে আমার কাছে যেভাবে কাজ করে, মানে আমি তো আসলে অত দূর থেকে এসেছি, অনেকগুলো বই এখানে নিয়েও আসতে পারিনি। সো আমি যেটা যেভাবে কাজ করে আসলে যখন যে ব্যাপারে একটু জানার ইচ্ছা হয় বা ভাবনা আসে, তখন আমি ওয়েবসাইটগুলোতে ব্রাউজ করি। সেখানে অনেকগুলো বই পাওয়া যায়, সেই বইগুলো দেখার চেষ্টা করি। সো সেখান থেকে নেয়ার চেষ্টা করি। সো আমার মনে হয় আসলে ব্যাপারটার মধ্যে একটা একটা আছে হচ্ছে আমরা মানুষের কাছে গিয়ে বইগুলো পৌঁছে দেব। আরেকটা আসপেক্ট হচ্ছে মানুষ তাদের নিজস্ব ইচ্ছায়, অনুপ্রেরণায়, মানে মানে কি হয় যদি আমি যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, সেই শ্বাস প্রশ্বাস তো আমার জন্য, আমার বেঁচে থাকার জন্য খুবই ক্রিটিক্যাল। সো আমি যদি এমন হয় যে কখনো যদি আমার শ্বাস প্রশ্বাসের যদি ঘাটতি দেখা দেয়, তখন আমি কি করি? আমি হসপিটালে ছুটে যাই, আমি অক্সিজেন মাস্ক লাগাই, অক্সিজেন লাগাই, মানে সাম ওয়ে আমরা কিন্তু আমাদের ওই শ্বাস প্রশ্বাসের জন্য যে বাতাস দরকার সেটি কিন্তু ম্যানেজ করে নিই। সো ব্যাপারটা হচ্ছে এই মানে শ্রী শ্রী ঠাকুরের মানে যে বই, তার যে গ্রন্থ, সেখানে যে রিসোর্স, সেই রিসোর্সটা যদি আমাদের কাছে ওই রকম প্রয়োজনীয় মনে হয়, তাহলে মনে হয় মানুষ কোনো না কোনোভাবে সেটা ম্যানেজ করে নিবেই। এবং ওই যে বললাম, এখন তো এই ধরনের ম্যানেজ করে নেওয়ার জন্য অনেক অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া আছে। আমি ওই যে বললাম যে ওয়েবসাইটে কিন্তু অনেকগুলো বই অ্যাভেলেবল, এবং ওই চর্যাশ্রম পাবলিকেশন থেকে, ওই যে ওয়েবসাইট থেকে, যে আমি যে ওয়েবসাইটের আসলে খুব বড় ফ্যান হয়ে গিয়েছি গত কয়েক সপ্তাহে। সো সেইটা কিন্তু মানে আমাদের কাছে কিন্তু সামহাও অ্যাক্সেস আছে। এখন ব্যাপার হচ্ছে আমরা কি মানুষের কাছে গিয়ে পৌঁছে দেব, নাকি মানুষের যদি কারো সেই ইন্টারেস্ট থাকে, সেই পাওয়ার ইচ্ছা থাকে, সেটা কিন্তু যে কোনোভাবেই ম্যানেজ করে নেওয়া সম্ভব। এবং আমার কাছে এটাও মনে হয়, যেমন পূজ্যপাদ অধ্যক্ষের যে বিশেষত যে সংকলনগুলো, মানে আমি ভাবছিলাম যে কি চমৎকার মানে একটা কন্ট্রিবিউশন, মানে এই সোসাইটির জন্য, অথবা বিগার আসপেক্টে মানে শ্রী শ্রী ঠাকুরের সকল ভক্তদের জন্য কি চমৎকার একটা কন্ট্রিবিউশন। মানে একই ধরনের, মানে আমি যখন একই ধরনের চিন্তা নিয়ে কাজ করছি, শিক্ষা নিয়ে চিন্তা করছি, মানে ওই পার্টিকুলার পার্সপেক্টিভে শ্রী শ্রী ঠাকুর যত যেখানে যা বলেছেন সবগুলোকে একত্রিত করে এই যে এনে সংকলন করে দেয়াটা, এবং সেটার যে একটা বিশাল ভূমিকা, আমার কাছে মনে হয় এটাও অসাধারণ একটা কন্ট্রিবিউশন, অসাধারণ একটা মানে কাজ তিনি আসলে করে দিয়ে গেছেন, করে দিয়ে যাচ্ছেন আমাদের জন্য, প্রজন্ম থেকে প্রজন্মের জন্য। সো আমার মনে হয় যে এখানকার মানুষগুলোর জন্য এই ধরনের যে ব্যাপারগুলো আসলে তাদের কাছে বেশি ম্যাটার করতে পারে, সেই ব্যাপারগুলোকে যদি ওভাবে আমরা সংকলন করতে পারি, এবং সেগুলোকে যদি আমরা তাদের কাছে বোধগম্য ভাষায় এবং
শ্রী শ্রী ঠাকুর যেমন করে বলেছেন যে তারা যেসব আইডিওলজির সাথে পরিচিত সেই আইডিওলজির পার্সপেক্টিভে যদি আমরা কম্প্যারেটিভ অ্যানালিসিস করে যে এই আইডিওলজির এই পর্যন্ত প্রাসঙ্গিকতা ছিল এবং বর্তমান পরিপ্রেক্ষিতে শ্রী শ্রী ঠাকুরের আইডিওলজি এই এডিশনাল প্রাসঙ্গিকতা দিচ্ছে, সেজন্য শ্রী শ্রী ঠাকুরের আইডিওলজির এই প্রাসঙ্গিকতাটা আপনি উপলব্ধি করুন, সেটাকে জানার চেষ্টা করুন। এভাবে করে যদি তাদের কাছে আমরা উপস্থাপন করতে পারি, সেটাও কিন্তু খুবই চমৎকার একটা কাজ হয়, মানে এই আন্তর্জাতিক পরিমণ্ডলে শ্রী শ্রী ঠাকুরের কথাগুলোকে আরো ভালোভাবে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে। এই বিষয়ে বাহ, একজনের নেটওয়ার্ক ঠিক হয়, একজনের ইলেকট্রিসিটি বর্তমানে চলে গেছে আমার এখানে। আরেকটা কথা বলতে হয় আমায়, যে আপনাকে আর বারবার চলে যেতে হচ্ছে, ডিস্টার্ব হয়ে যেতে হচ্ছে। তা ব্যাপার হচ্ছে যে একটা জায়গায় আমি একটা রিসার্চ ইনস্টিটিউটে কথা হচ্ছিল এক সময়, শ্রী ঠাকুরকে নিয়ে খুব গভীরে আলোচনা হচ্ছিল। তো তখন একটা কথা খুব বলতাম যে, এবং ওনারাও শুনতেন, কিন্তু একদিন তিনি বলে উঠলেন যে যখনই নতুন কিছু আবিষ্কার হয়, তোমরা বলো, তোমরা চলে আসো, এসে বলো যে শ্রী ঠাকুর এটাকে আগে বলে গেছেন। হ্যাঁ, ফার্স্টে আবিষ্কার হয়ে যায়, তারপরে এসে বলো ঠাকুর বলে গেছেন। তাহলে আবিষ্কার হওয়ার আগে কোথায় ছিলে? ঠিক আছে, এটা একটা খুব কঠিন প্রশ্ন। এই অনেকটা ইয়ের মতো, অনেক সময় যখনই কোনো প্রলয় বা ভূমিকম্প বা বড় কিছু একটা ঘটে যায়, তখন দেখা যায় জ্যোতিষীরা 5 বছর আগে বলেছিল ভূমিকম্প হয়। 5 বছর আগে যখন জানতেন তখন বলেননি কেন? এরকম একটা খুব ভালো প্রশ্ন করেছিলেন। তা আমার ব্যাপার হচ্ছে, আমরা কোন রকম ভাবে জানতে পাচ্ছি কি পাচ্ছি না, বা দেরি করে আমাদেরই বোধের অভাবে এগুলো হচ্ছে, এটা যেমন সত্যি, তার সঙ্গে তাহলে বলছে তাহলে যেভাবে আবিষ্কার হচ্ছে হয়ে যাক, শ্রী ঠাকুরের কথা নাই বললেন, বারবার এসে ঘোষণা করার কি আছে যে ঠাকুরের আগে বলে গেছিলেন? তো তাকে তখনই একটার আনসারের জন্য, এবং একটা জিনিস খুঁজে একটা জিনিস আমি বুঝতে পারলাম, আজকালকার যে একটা এডুকেশনে একটা চলছে, রিসার্চের যে ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ চলছে, ফিজিক্সে বায়োলজির জিনিস দরকার পড়ছে, বায়োলজিতে মেশিন লার্নিং এর প্রয়োজন পড়ছে, তো এক একটা সাবজেক্টে আরেকটা সাবজেক্ট দরকার পড়ছে, এবং সায়েন্টিস্টরা এখন বলছেন যে যদি সবকিছু মিলে একটা সম্যক জ্ঞানওয়ালা একটা মানুষ থাকে, সে এই ইন্টারডিসিপ্লিনারি লিঙ্ক গুলো বার করে সেই চরম সলিউশনে পৌঁছাতে পারে। যাতে যেমন কোনো একটা কিছু আবিষ্কার করার একটা, আমি ফিজিসিস্ট একটা থিওরি দিল, কিন্তু যা ইঞ্জিনিয়ার সে কিন্তু সেটাকে রিয়েলি বানাতে পারে না, কারণ ফিজিসিস্টের মাথা আর ইঞ্জিনিয়ারের মাথা আলাদা কাজ করে। তাহলে দুজনের সমন্বয় সেই করাতে পারবে যে দুটোই জানে এরকম। তা আমার দাদা এখানে এই বিষয়টা এরকম কথা, যে আপনি তো বাইরে থাকেন এবং ওখানে দেখছেন, এই ইন্টারডিসিপ্লিনারি ওয়েতে শ্রী ঠাকুরের যে প্রাসঙ্গিকতা, ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ আজকে সারা ওয়ার্ল্ড এগিয়ে যাচ্ছে। তো শ্রী ঠাকুর এই ইউনিভার্সিটির কথা বলছেন, এই ইউনিভার্সিটিটাকে আমরা লোকালি নিজেদের মতো করে শুরু করতে পারি না? বা পারার জন্য কি কি ক্রাইটেরিয়া লাগে? অনেকে বলে যে কোথায় হচ্ছে না কেন, কিন্তু স্টেপটা কেউ নিতে পারি না। এই বিষয়ে আপনার কি মতামত? না, ডেফিনেটলি। এবং শ্রী ঠাকুর কিন্তু আমি একসময় পড়েছিলাম, শ্রী ঠাকুর নলেজকে ডিফাইন করেছেন এভাবে যে নলেজ মানে নলেজ হচ্ছে তাই সেটা যখন ইন্টারডিসিপ্লিনারি ওয়েতে সোসাইটিকে সার্ভ করে। এবং শ্রী ঠাকুর কিন্তু বলেছেন যে এই যে মানে কেমিস্ট্রির লোক যদি ইকোনমিক্সের আইডিয়া নিয়ে সেইটাকে যদি মানে ওভাবে করে যদি ভাবতে না পারে, মানে এই ইন্টারডিসিপ্লিনারি আইডিয়াগুলো যদি একসাথে সিনক্রোনাইজড না হয়, তাহলে নলেজটা তো আসলে সোসাইটির কাজে ভালোভাবে লাগে না। শ্রী ঠাকুর কিন্তু এই নলেজের ডেফিনিশন দিতে গিয়ে সেটা বলে দিয়ে গেছেন, কিন্তু আমাদেরই আসলে ব্যর্থতা বা সীমাবদ্ধতা, যে আমরা আসলে ওই একই রকম যে মানে বাইরে রেজাল্ট দেখলে দেন আমরা ক্লেম করি যে শ্রী ঠাকুর তো এমন কথা বলেছেন বা হয়েছে। সো হ্যাঁ, আমার মানে এখানেও তো ইউজুয়ালি আসলে ওটাই নেক্সট ডিরেকশন বা অলরেডি শুরু হয়ে গেছে, যে অলওয়েজ একটা ইন্টারডিসিপ্লিনারি মানে প্রজেক্ট বা ইন্টারডিসিপ্লিনারি একটা অ্যাপ্রোচ বা এফোর্ট ছাড়া কোনো কিছুই আসলে ওভাবে করে মানুষের জন্য কার্যকরী হয়ে পড়ে না। এবং সেখানে আমরা আসলে
ওই যে ইউনিভার্সিটির কথাটা, সেটা আমারও একটা প্রশ্ন, যে সবাই কিন্তু আমরা বলছি যে শ্রী ঠাকুর, মানে ওই যে বললাম যে আমরা কিভাবে ইউনিভার্সিটিটা এস্টাবলিশ করতে হবে, কি কি করতে হবে, এটার পুরো প্ল্যান কিন্তু শ্রী ঠাকুর করে দিয়ে গেছেন। এবং ওখানে যে আমাদের যে কন্ট্রিবিউশন, যে শ্রী ঠাকুর তো বলেছেন, বাট এই জায়গাটা তো ঘাটতি আছে, সেটাকে আমাকে আগে চিন্তা করে ভাবতে হবে, দেন আমাকে প্ল্যানটা ডেভেলপ করতে হবে, তেমন কোনো কিন্তু সুযোগ নাই। শ্রী ঠাকুর কিন্তু কি চমৎকার ডিটেইল প্ল্যান করে দিয়ে গেছেন, যে স্টুডেন্ট টিচার রেশিও কেমন হবে, রেসিডেন্সিয়াল হল থাকবে, হোমলি এনভায়রনমেন্টে কি করে এডুকেশন দেওয়া হবে, সবই তিনি বলে দিয়ে গেছেন। কিন্তু আমরা ইউনিভার্সিটি তো দূরে থাক, একটা মানে ওই পার্টিকুলার আইডিওলজিটাকে মাথায় নিয়ে যে এডুকেশন কি করে মানুষের মধ্যে প্রোভাইড করতে হয়, এডুকেশন ইনস্টিটিউশন কেমন হতে হয়, তার বেসিক নেচার গুলোকে আমরা মেনটেন করে একটা ছোটখাটো স্কুলও তো দিতে পারছি না। সো এটা আমারও একটা মানে মানে আমারও একটা প্রশ্ন, এবং আমার মনে হয় এই প্রশ্নের সমাধান আছে ওই যে অ্যাপ্লিকেশনে। মানে যদি এই ধরনের কোনো একটা প্রচেষ্টা শুরু করা যায়, এবং সেই প্রচেষ্টা শুরু করার পরে আসলে বোঝা যাবে যে আসলে শ্রী ঠাকুরের এই যে প্রসেসটা অথবা তার যে থিওরিটা, সেটা আসলে মানে অ্যাপ্লিকেবল কিনা। মানে যতক্ষণ পর্যন্ত না আমরা সেটা অ্যাপ্লিকেশনে যাচ্ছি, যতক্ষণ না আমরা করছি সেটা, ততক্ষণ পর্যন্ত আমাদের আসলে প্রশ্নই থাকবে আমাদের মধ্যে। সেই মানে সেটা কোনোভাবে আমাদেরকে মানে আমাদেরকে অনুপ্রাণিত করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমরা সেটাকে অ্যাপ্লাই করতে পারছি। সো আমি জানি না মানে প্রশ্নের এইটাই রাইট অ্যান্সার কিনা, বাট এটা আমার কাছেও একটা কষ্টের জায়গা, বা আমার কাছেও একটা প্রশ্নের জায়গা। বাট আমার মনে হয় যে এই এই পার্টিকুলার এরিয়াতে আসলে অ্যাপ্লিকেশন দরকার, কিছু অ্যাপ্লিকেশন দরকার। মানে একটা প্ল্যান করে যদি ছোটখাটো স্কেলেও একটা অ্যাপ্লিকেশন করা যায়, সেটাই হয়তো আমাদেরকে বৃহৎ কিছুর দিকে নিয়ে যাবে। এই বিষয়ে দাদা আপনাকে একটা ভালো নিউজ দেওয়ার আছে, যে আমাদের শ্রদ্ধেয় শ্রীকুমার দাকে তো আপনি চেনেন বোধহয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো শ্রীকুমার দার অনেক প্রয়াসে আজকে রাঁচি ইউনিভার্সিটিতে, এবং আমরা গেছিলাম, আরো অনেকে ছিলেন, পূজনীয় বুদ্ধ দাদু, পূজনীয় বিদ্যুৎ দাদু অধ্যক্ষ, ওনাদের প্রেরণায় আমরা কিন্তু এই রাঁচি ইউনিভার্সিটিতে, এবং মোস্ট ওয়ার্ক শ্রীকুমার দারই ক্রেডিট, এবং ওইখানে আমরা ওখানকার সিলেবাসে আমরা শ্রী ঠাকুরের সাবজেক্ট ঢোকাতে পেরেছি। ওই সোশিওলজি ডিপার্টমেন্টে সাথে আমরা যোগাযোগ করে ওই সোশিওলজি ওখানে সেমিনার ইত্যাদি করে আমরা ওখানে যে শ্রী ঠাকুরের লিটারেচারটা কত প্রাসঙ্গিক, এবং শ্রী ঠাকুরের কি আইডিওলজি, যে হিউম্যানিটি নিয়ে তিনি কি কাজ করেছেন, এবং কিভাবে আমরা পুরোটাকে একটা গ্লোবাল ওয়েতে যে আমাদের যে বিইং অ্যান্ড বিকামিং, এটাকে কিভাবে আমরা তুলে ধরতে পারি জাস্ট একটা ফ্রন্টিয়ার দিয়ে, এডুকেশন অ্যান্ড সোশিওলজি, এটা দিয়ে আমরা সিলেবাসে অফিসিয়ালি ইনক্লুড করতে পেরেছি। এটা একটা বলতে পারি ওই বিষয়, ওই দিকে একটা ছোট স্টেপ। এবং ডেফিনেটলি ওয়ান্ডারফুল। হ্যাঁ, তো এবার ব্যাপার হচ্ছে, আপনি এই প্রশ্নটা, এটা নিয়ে একটা আরেকটা সেশন হতে পারে যে কেন করছি না আমরা। যদি এবার একটু প্র্যাকটিক্যালি এই পদ্ধতি, এই ব্যাপার, ইউনিভার্সিটির মতো এত বড় জিনিস নিয়ে আমরা একটু ভাবি। স্কুল বলতে গেলে কিন্তু স্কুল আছে, এই যে প্রভাত দা ইত্যাদি এরকম ছোট ছোট স্কুল কিন্তু হচ্ছে, হ্যাঁ। কিন্তু আমি যদি বলি যে আমারও এই প্রশ্নটা ছিল আগে, যে শ্রী ঠাকুর এত কাজ করাচ্ছেন, এই যে কেষ্টদার বা এত বড় বড় সায়েন্টিস্টদের দিয়ে, যে যখন ওনাদের দিয়ে ইট কাটাচ্ছে, ওনাদের দিয়ে ওনারা বসে বসে টুকছে ঠাকুর যা বলছে, ওই টাইমটা ওনারা রিসার্চকে দিতে পারতো। আমি ভাবতাম ওই টাইমটা ওরা রিসার্চকে দিতে পারতো। তারপরে ভাবলাম যে এতদিন ধরে ওনারা রিসার্চের র মেটেরিয়াল জোগাড় করছিলেন, রিসার্চের র মেটেরিয়াল জোগাড় করছে, যার উপর রিসার্চের কাজ হবে। এখন এতদিনের র মেটেরিয়াল জোগাড় করে তখন ঠাকুর কি খাবেন পরের দিন, সেটার ব্যবস্থা ছিল না। আজকে এতদিন করে ওইটা একটা অর্গানাইজড ওয়েতে সাজিয়ে নিল, একটা প্ল্যাটফর্ম বানিয়ে নিল, যেটাকে সৎসঙ্গ প্ল্যাটফর্ম বলি বা যাই বলি, এত সুন্দর বানিয়ে নিল যে ওইটা রেডি করলাম, ইকোনমিক্যালি সাউন্ড হয়ে গেলাম, আর পপুলারিটি বা পপুলেশন দিয়ে সাউন্ড হয়ে গেলাম। এটা ঠাকুর করে গেলেন। এইবার প্রজেক্টটা তোমরা এর উপরে দাঁড় করাও। কিন্তু শ্রী ঠাকুর যে প্ল্যাটফর্ম বানালেন, ওই প্ল্যাটফর্মটাই ফট করে সরে গেল। তখন তো আর ইউনিভার্সিটিটা দাঁড়াবে কিসের উপর? এটা একটা আমারও এটা একটা বড় প্রবলেম। লজিক্যাল কিনা দাদা? একটা ইউনিভার্সিটি বললেই তো হয়ে যাবে না। ইউনিভার্সিটিতে কে পড়াবে, তাদের ডেডিকেশন কতটা,
তারা কি পয়সা নিয়ে পড়াবে কি পয়সা ছাড়া পড়াবে? তাদেরও তো ফ্যামিলি থাকবে। এই যে এত কিছু ব্যাপার, সেটার পলিটিক্যাল কিছু সাইড আছে, সেটার জায়গা কেনার ব্যাপার আছে। তাহলে এই জায়গা কেনার টাকা পয়সা ইত্যাদি এগুলো কোথা থেকে, মানে এতদিন ঠাকুরের প্রচারে যেগুলো জেনারেট হলো, ওইটা পুরো একটা অন্য ফট করে অন্য সাবজেক্টে চলে গেল, অন্য বিষয়ে এক্সপেন্ডিচারটা স্পেন্ড হতে শুরু করে দিল, এই জায়গাটা ফাঁকা হয়ে গেল। তাই এখন আপনি বলছেন, আমরা বলছি এবং আরো মানুষে বলছেন যে কেন ইউনিভার্সিটি বা আপনারাই বা করছেন না কেন ইউনিভার্সিটি, এই যে বলছে। তা এখানে আমি এটা বলতে পারি যে চর্যাশ্রমের তরফ থেকে বা আমরা সামান্য একটা ছোট্ট, শ্রী ঠাকুরের তো অত বড় সাম্রাজ্য ক্রিয়েট করে দিয়ে গেছেন তিনি সৎসঙ্গ, ওখান থেকে কোনো রকম হেল্প ছাড়াই আমরা নিজের মতো করে রাঁচি ইউনিভার্সিটি এবং সেমিনার ইত্যাদি করে ছোট ছোট বই, আর ইভেন আজকে বলছিলাম শেষে একটা ভালো ঘোষণা আছে, আমি আজকে আমরা একটা বই রিলিজ করব আপনার মাধ্যমে। রানাদাকে জানানো হয়নি জিনিসটা, আপনার মাধ্যমেই একটা বই রিলিজ করার কথা আছে, পূজনীয় বুদ্ধদেব দাদু। তা সে বিষয়ে আসছি। তা সেই বিষয় হচ্ছে যে এই বইগুলো ছোট ছোট বানানো ইত্যাদি এইভাবে করছি কারণ মনিটারি দিক দিয়ে, পপুলারিটি দিক দিয়ে এবং যে অন্যান্য পলিটিক্যাল প্রেশার, সবকটাকে হ্যান্ডেল করতেই আমাদের অনেক রিসোর্সেস বেরিয়ে যাচ্ছে, যেগুলো কিন্তু ঠাকুর তৈরি করে গেছিলেন, কিন্তু তৈরি করে ওই জিনিসটা অন্যদিকে চলে গেল আর কি। তা এই একটা সমস্যা। তা এবার এগুলোকে ওভারকাম করে আমাদের এগোতে হবে, এগিয়ে যদি আমরা করতে পারি তাহলে ভালো। হ্যাঁ, ডেফিনেটলি আমাদের ওই যে মানে ব্যাপারটা আসলে এটা আমার খুব পীড়া দেয়, কারণ শ্রী শ্রী ঠাকুর তার যে পদ্ধতি, সে পদ্ধতিতে কোনো ভুল নাই, কিন্তু ব্যাপার হচ্ছে শ্রী শ্রী ঠাকুর তো আর সব করে দিবেন না। মানে শ্রী শ্রী ঠাকুর তো আমাদেরকে বলে গেছেন, আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন, দেন তার মডেলটা তো আমাদেরকে এক্সিকিউট করতে হবে। কিন্তু এখন এই মডেলের মধ্যে যখন আমরা আমাদের নিজস্ব চিন্তা ভাবনা প্রায়োরিটিস গুলো ঢুকিয়ে ফেলি, সেই মডেলটা তো ডিস্টার্বড হয়ে যায়। সো এইটা আসলে মানে একটা বড় সমস্যা, কারণ ওই রিসোর্সেস গুলো ওই যেভাবে করে শ্রী ঠাকুর সেটাকে এস্টাবলিশ করলেন, সেই এস্টাবলিশমেন্টস গুলো তো আসলে ওই পার্টিকুলার শ্রী ঠাকুরের মডেলকে এক্সিকিউট করার ক্ষেত্রে আর স্পেন্ড হচ্ছে না, সেটা পরবর্তীতে মানে ডাইলুটেড হয়ে গেছে বা পরবর্তীতে অন্যান্য প্রায়োরিটিসে কনভার্টেড হয়ে গেছে। সো এখন আমাদের এই যে মানে আমাদের সীমিত মানে রিসোর্সেসের মধ্যেই আসলে এই যে ছোট ছোট কার্যক্রমগুলো করার মধ্য দিয়ে আসলে আমাদেরকে এগিয়ে যেতে হবে আর কি। এবং এই যে ইনক্লুশনটা হলো মানে এটা কিন্তু রিপ্রেজেন্ট করে যে আমরা যদি শ্রী শ্রী ঠাকুরের কাছে, মানে শ্রী শ্রী ঠাকুরের কথাটা সোসাইটির বিভিন্ন জায়গায় পৌঁছাতে পারি, সেখান থেকে কিন্তু 10টা জায়গায় পৌঁছালে আমার মনে হয় 60-70% কেসেসে মানুষ কিন্তু সেটা অ্যাকসেপ্ট করবে। কিন্তু আমাদের সমস্যাটা, আমরা তো সেটাকে মানুষের কাছে পৌঁছাচ্ছি না। মানে আমাদের কনসেন্ট্রেশনটা ভেরি মাচ, মানে আমি ওইটা নিয়ে আসলে বলতে গেলে বলাগুলো বিভিন্ন দিকে চলে যাবে হয়তোবা। মানে আমাদের কনসেন্ট্রেশন হয়ে গেছে যে আমরা উৎসব করব, অধিবেশন করব, কিন্তু এর বাইরেও শ্রী শ্রী ঠাকুরকে প্রচার করার যে আরো কতগুলো ট্র্যাক আছে যেটা শ্রী শ্রী ঠাকুর বলে দিয়ে গেছেন, সেখানে আমাদের কনসেন্ট্রেশন বা সেখানে আমাদের সেটা নিয়ে কাজ করার তো বিশাল মানে মানে সেটাতে অনেক কম কাজ আর কি। মানে আমরা সৎসঙ্গ বলতে ধরেই নেই অধিবেশন করা, সৎসঙ্গ বলতে ধরেই নেই উৎসব করা, বাট এগুলো যে করতে হবে না তা তো না, এগুলো তো শ্রী শ্রী ঠাকুর করতে বলে গেছেন, এগুলো তো প্রয়োজন। বাট এর বাইরেও আমাদের যে সোসাইটির আরো ক্ষেত্রে সেখানে যে আরো বেশি কন্ট্রিবিউট করার এবং শ্রী শ্রী ঠাকুরের আইডিওলজিকে আরো বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন আঙ্গিকে পরিবেশন করার প্রয়োজন আছে, সেটা আমরা যেন বেমালুম ভুলে আছি আর কি। বাট এটা ভালো যে মানে তোমরা চমৎকার এই প্রচেষ্টাটা চালাচ্ছ। পরমপিতা মানে মঙ্গল করুন। আর পূজ্যপদ দাদারা, পূজনীয় দাদারা, তাদের যে ডিরেক্ট, আমি ফিল করতে পারি ডিরেক্ট অবজারভেশন এবং ডিরেক্ট গাইডেন্স ডেফিনেটলি এখানে বিশাল একটা ভূমিকা রাখছে। ওনাদের প্রেরণাতেই বেশিরভাগ কাজটা হচ্ছে, আমাদের সামান্য জাস্ট এক্সিকিউশন। তা একজন দাদা কমেন্ট করেছেন, হরপ্রসাদ বিশ্বাস, আমরা ঠাকুরের বইগুলো ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারি। আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে এনেছি এবং সেটা আপনি যদি মোবাইল অ্যাপস এবং ওয়েব অ্যাপস, বিশেষ করে ওয়েব ফ্লো, ফিগমা এইসবে আপনি কাজ করেন,
আপনি ডাইরেক্টলি আমাদের ইনবক্স করতে পারেন, এই নিয়ে আপনার সাথে আমরা আলোচনা করতে পারি, এবং আপনি যদি সাহায্য করেন তাহলে তো খুবই ভালো হয়। এখানে কয়েকটা ব্যাপার আছে, এতদিন এগুলো করা বিশেষ কঠিন কিছু ছিল না। যখন আমরা এডুকেশন পুরোপুরি ইনভলভ হয়নি মাস্টার্স এবং এইসব ব্যাপারে, তখন আমাদের কাছে অনেকটা টাইম ছিল। তখন যখন আমরা ওয়েবসাইট লঞ্চ করেছিলাম, আগে আমাদের একটা স্টোর ছিল masterwithinstore.com, সেটা কোনো কারণে বন্ধ করা হয়, সেটা আপনারা জানেন। তারপরে এখন যেটা আমরা করেছি, supplyMultiple.com বলে একটা ওয়েবসাইট আছে, ওখানে গিয়ে আপনারা সমস্ত বই, বিশেষ করে সৎসঙ্গ যে মেন পাবলিশিং বই বাদ দিয়ে আর যা যা মোটামুটি বই আছে সংকলিত, এবং দাদা যা বলছিলেন চর্যাশ্রমের যে অপূর্ব বইগুলো ওখান থেকে সংকলন করে সাবজেক্ট ওয়াইজ ভাগ করা, ওই সমস্ত বই ওখানে পাবেন। তপবন প্রকাশনের সমস্ত বই ওখানে পাবেন, ফিজিক্যাল কপি, ইভেন ইম্পোর্ট এক্সপোর্টেও করা হয়। তাছাড়া আমরা পিডিএফ আকারে, অনলাইন আকারে আমরা অলমোস্ট সমস্ত বই আমরা অ্যাভেল করে দিই উইথাউট ডিস্টর্টিং এনি কপিরাইট। তা আজকে এই বিষয়ে তাই দেখা যাচ্ছে ইষ্ট, ধর্ম আর সংঘ, এই তিনটে জিনিসের যদি একটা ভালো সমন্বয় না হয় দাদা, তাই না, তাহলে পুরো মিশনটা কিন্তু দাঁড়াতে পারে না। তিনটে যেন তিনটে চেয়ারের তিনটে পিলারের মতো, একটা ভেঙে গেলে অন্যদিকে ঢাল হয়ে পড়ে যায়। তাই জন্য আপনাদের বলতে খুব খুশি হচ্ছে যে আজকে আমাদের একটা বই রিলিজ করতে চলেছে। তা তো দাদাকে আমি বলবো, দাদা যদি একটা সিগন্যাল দেন তাহলে আমরা সেই তাকে এখানেই রিলিজ করব। বইটার নাম হচ্ছে ইষ্ট ধর্ম সংঘ, আর বইটা আজকে এখনই রিলিজ হচ্ছে, এখনই আপনারা ফ্রিতে সেই বইটা নিজেদের ফোনে বা কম্পিউটারে অ্যাভেলেবেল হয়ে যাবে। দাদা যদি একটু সিগন্যাল দেন তাহলে আমি আর কি এটাকে, আপনি কিছু বলেন এরম বই পাবলিশিং এবং এরম ভাবে ফ্রিতে বই অ্যাভেল করে দেওয়ার প্রাসঙ্গিকতা নিয়ে আপনি যদি দুটো কথা বলেন, তাহলে আপনাকে আর কি, তাহলে আপনার মাধ্যমে ধরা হবে যেটা রিভিলড হলো, এবং আপনি প্রথম এর পিডিএফ ফরম্যাটটা আপনাকে পাঠানো হবে মেইল করে। ধন্যবাদ। না, আমি তো এর আগে পূজ্যপাদ বুদ্ধদেবের লেখা আরো দুটো বই আমি ফ্রিতে নিয়ে নিয়েছি, ডাউনলোড করে প্রিন্ট করে পড়েও নিয়েছি। সো খুবই ভালো, মানে খুব ওই যে যেটা বলছিলাম যে মানে যেটা আমি এর আগে বলেছি যে আমাদের তো এখন কনসেন্ট্রেশনটা এত ব্রিফ, এত ট্রানজিটরি, মানে একটা পার্টিকুলার আইডিয়াতে এই ব্যাপারগুলোকে সমন্বিত করে পুরো ব্যাপারটাকে চমৎকারভাবে মানুষের কাছে পরিবেশনযোগ্য করে নেয়া, এটা একটা বিশাল কন্ট্রিবিউশন টু দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, মানে টু দ্য সোসাইটি, মানে একটা বিশাল কন্ট্রিবিউশন। মানে মানে প্রিয় পরমের কাছে তাদের জন্য মানে মানে অকুণ্ঠ প্রার্থনা জানাই আর কি, যে এই চমৎকার কন্ট্রিবিউশনস গুলো আমাদেরকে যে এত চমৎকার ভাবে হেল্প করছে। সো আমি মানে ভেরি এক্সাইটেড যে এই বইটা। আপনি যদি অনুমতি দেন তাহলে এখনই আর কি অবশ্যই এটা আমার পরম সৌভাগ্য যে এই চমৎকার একটি বই মানে রিলিজ মোমেন্টে সাক্ষী হতে পারছি, এবং আশা করছি এটা খুব শীঘ্রই পড়ে ফেলা যাবে আর কি। তা আমাদের প্রথম এটা আমাদের দাদার মাধ্যমে রিলিজ হচ্ছে, এইটা হচ্ছে আমাদের বই ইষ্ট ধর্ম ও সংঘ, লিখেছেন বুদ্ধদেব চক্রবর্তী। এরকম আরো অনেক বই আসতে চলেছে খুব শিগগিরই। আপনারা এই দাদা যখন থেকে অ্যানাউন্স করলেন, আজকে এই লিঙ্কটা আপনারা ফেসবুকে কমেন্টে পেয়ে যাবেন, এই যে নিচে দেখাচ্ছে এই কমেন্টটা, এবং আপনারা ইউটিউবে যদি এই ভিডিওটা এখন দেখেন তাহলে আপনারা ইউটিউবে কমেন্টেও সেম জিনিসটা পেয়ে যাবেন বা ডিসক্রিপশনেও পেয়ে যাবেন। তাছাড়াও যদি কোনো রকম অসুবিধা হয় ডাউনলোড করতে, আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। এটা হচ্ছে আমাদের পেজের এটা ব্যাক পেজ। বইয়ের মধ্যে সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন। এই বইটা ইষ্ট ধর্ম সংঘ, এটি ডাইরেক্টলি আপনারা ডাউনলোড করে নিতে পারেন supplyMultiple.com বা masterwithin.org-এও আপনারা এর ডিটেলস পেয়ে যাবেন। এর প্রকাশক বিবেক বিতান সৎসঙ্গ চর্যাশ্রম প্রকাশন, আর মুদ্রণে আছে মাস্টার উইদিন। আমাদের কর্মীদের মধ্যে অন্যতম সৃষ্টিমা এবং সুদীপা মা দুজন মিলে, মানে কুট্টিমা যাকে বলি, তারা মিলে খুব সুন্দর কাজ করেছেন এই বইটার গ্রাফিক্যাল এবং অন্যান্য ফিজিক্যাল ইন্টারফেসে। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, এই বইটি আজকে রিলিজ হলো রানা মজুমদার দাদার মাধ্যমে, পূজনীয় বুদ্ধদেব দাদুর লেখা ইষ্ট ধর্ম সংঘ। সকলে বইটি অবশ্যই পড়বেন।
ইন্টারনেট আবার প্রবলেম করছে। টেকনিক্যাল কোনো কারণে ইন্টারনেট হয়তো ব্রেক করেছে। আচ্ছা, আমি একটু জেনে নেই, এই বইগুলো কি কোনো অ্যাপসও পাওয়া যায়, কোনো মোবাইল অ্যাপ? না, এই মুহূর্তে এটা আমাদের সাপ্লাই মাল্টিপল যে ওয়েবসাইটটি আছে সেইটাতেই অ্যাভেলেবেল আছে আর কি। ওখানে আচ্ছা, গিয়ে আচ্ছা। অনলাইন ডাউনলোড করা যায় এবং হ্যাঁ, সেটা আমি এর সরাসরি আগে ওই PDF আকারে। ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়েছি। এবং আমাদের ইনস্ট্যান্ট সার্চ করার জন্য, যেটা আপনি বললেন যে তথ্য সার্চ করার জন্য একটা ওয়েবসাইট আছে, যেটা অ্যাপস আছে, যেটাতে সেটা অ্যাপস না, সেটা ওয়েবসাইট। সেখানে গিয়ে সার্চ করলে কিওয়ার্ড দিয়ে পাওয়া যায়। এই আর না, কি। ওইটা বেশ 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 হ্যান্ডি টুল, মানে চমৎকার কাজ, চমৎকার হেল্প করে আমাকে, মানে এখন, কারণ ওটা আসলে সবসময় আমি ফিল করতাম, কিন্তু এই চমৎকার কাজটা করার জন্য আসলেই মানে খুব ভালো হয়েছে ওইটা। ওখান থেকে সার্চ দিলে আমাদের খুব আমাদেরই সাথে সাথে পেয়ে একজন যাওয়া যায়। দাদা করেছে। হ্যাঁ, না, এখানে বেশ ওয়েবসাইটের ভালো। লিঙ্কটি আমরা দিয়ে দিলাম। যদি হ্যাঁ, হ্যাঁ। আপনারা প্রয়োজন হয় তো সংগ্রহ করতে পারেন। ওখান থেকে না, ওটাতে আপনারা আমার এখন আপনাদের যে খুব সমস্ত জিজ্ঞাসা। রেগুলারলি যাওয়া হয়। সো আমি ভেবেছি ওটা মানে আমার ওখানে আমি ওটা বুকমার্ক করে রেখে দিব। কারণ ওটা খুবই মানে কাইন্ড অফ গো টু ওয়েবসাইট আমার জন্য এখন। শ্রদ্ধেয় দাদা মায়েরা, আমরা এতক্ষণ ধরে শুনছিলাম মাস্টার উইদিন বেঙ্গলির পরিবেশনায় অনুধ্যান পর্ব 20 এবং আজকের যে বিষয়, সেই বিষয়টি সম্পর্কে খুব সুন্দরভাবে শ্রদ্ধেয় দাদার কাছ থেকে আমরা ওনার এবং ইষ্ট সম্পর্কিত যে ভাবধারা সেগুলি জানতে পারলাম এবং সেগুলি সম্পর্কে ওনার যে সমস্ত চিন্তাধারা সেগুলো আমরা পেলাম। এই অনুষ্ঠানটি আপনারা যারা মিস করেছেন, পরবর্তীতে এটি রেকর্ডেড মাস্টার উইদিন বেঙ্গলি ইউটিউব চ্যানেলটিতে অবশ্যই পেতে পারেন। আজকের এই অনুষ্ঠান এখানেই আমরা সমাপ্তির দিকে যাচ্ছি। তার আগেই পরম দয়ালের আতুল চরণের শ্রদ্ধেয় দাদার ইষ্টময় সুস্থ স্বাস্থ্য জীবন কামনা করি। যারা এই মুহূর্তে যুক্ত ছিলেন, পরবর্তীতে যুক্ত হবেন, প্রত্যেকের সুস্থ স্বাস্থ্য ইষ্টময় জীবন কামনা করি। পরম দয়ালের নাম নিয়ে পরম দয়ালকে সঙ্গী রেখে আমরা এইভাবেই আরো এগিয়ে যাই। আর আমাদের শ্রদ্ধেয় দাদার কাছে আবেদন, পরবর্তীতে আরো একটি সেশনে উনি আমাদের সাথে যদি যুক্ত হন, খুব আনন্দ পাবো। এই অবশ্যই, এটা আশা, এই আমার আবেদন সৌভাগ্য। রেখে রেখেই প্রত্যেকের কামনা করে পরম দয়াল আতুল চরণে প্রণাম। বন্দে পুরুষোত্তম। আপনারা দেখছেন মাস্টার উইদিন বেঙ্গলির পরিবেশনায় অনুধ্যান, প্রতি শনিবার সন্ধে 7টা থেকে লাইভ ফেসবুক চ্যানেল মাস্টার উইদিন বেঙ্গলি এবং আরও অন্যান্য প্ল্যাটফর্ম, ইউটিউব, পডকাস্টে লাইভ এটা পরিবেশনা হয়। আপনারা আরও মানুষের কাছে এটা শেয়ার করে দিন এবং দেখতে থাকুন আজকের অনুধ্যানের পর্ব।